রাজা করেন তম্বি তম্বা, মন্ত্রী মশাই কি সে কম্বা। এখন নিয়োগ দুর্নীতির পেছনে কোন কোন মন্ত্রীর তম্বি তম্বা আছে সেই নিয়ে এজেন্সির তদন্ত চলছে। আর এরই মধ্যে আদালতে পার্থ চট্টোপাধ্যায় মুকুল রায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন প্রাক্তন এসএসসি চেয়ারম্যান। অন্যদিকে কারামন্ত্রী রায়ের উৎস খুঁজতে অভিযান চালালো ইডি। আজ প্রথম প্রশ্ন থাকবে, বেআইনি নিয়োগের জন্য প্রচন্ড চাপ দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়, তাই পদত্যাগ করি। এসএসসি মামলায় কোর্টে সাক্ষ্য দিলেন প্রাক্তন চেয়ারম্যান। নাম তো অনেক সামনে আসছে, কিন্তু দুর্নীতি রাঘব বোয়ালদের শেষ পর্যন্ত শাস্তি হবে তো? দ্বিতীয় প্রশ্ন, মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়ি থেকে উদ্ধার নগদ কি ফসল বিক্রির টাকা? উত্তরের খোঁজে আচমকা বীরভূমের কিষাণ মান্ডিতে আজ রেড করলো ইডি। জেল না বেল, ভাগ্য নির্ধারণের আগের দিন চাপ বাড়ল চন্দ্রনাথের ওপর। তৃতীয় প্রশ্ন, হিসেব বহির্ভূত 2 কোটি টাকার জরিমানার 90 লক্ষ টাকা এসেছিল জমির দালালি থেকে। কারামন্ত্রীকে উদ্ধৃত করে চার্জশিটে দাবি ইডির, কিন্তু বক্তব্যের সপক্ষে মন্ত্রী কোনো নথি দেখাতে পারেনি বলে দাবি এজেন্সি। তাহলে ফাইন দিতে গিয়েই ফাঁপড়ে পড়লেন মন্ত্রী। চতুর্থ প্রশ্ন, নাক দিয়ে ঢুকে মস্তিষ্কে হানা, কিছু বুঝে ওঠার আগেই মৃত্যু। কোভিডের পর রাজ্যে 16 জনের প্রাণ কেড়েছে ব্রেন ইটিং অ্যামিবা। উপসর্গ তো সাধারণ জ্বরের মতোই, মানুষ বুঝবেন কি করে? পঞ্চম প্রশ্ন, পুকুর, খাল, নদী, সুইমিং পুল থেকে আপাতত দূরে থাকুন বলছেন চিকিৎসকরা। তাহলে নলবাহিত জল কিংবা টিউবওয়েলের জলে স্নান করলে এই মগজ খেগো অ্যামিবা থেকে কি মানুষ নিরাপদ? অবশ্যই এ নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু শুরুতেই দেখাবো এসএসসি দুর্নীতি মামলায় আজ আদালতে কি বললেন প্রাক্তন এসএসসি চেয়ারম্যান। দেখুন, মুখ্যমন্ত্রী বলেছিলেন বলেই এসএসসি চেয়ারম্যান হয়েছিলাম। আমাকে বেআইনিভাবে চাকরি দিতে বলা হয়েছিল। মুকুল রায় ও পার্থ চট্টোপাধ্যায় প্রচন্ড চাপ তৈরি করেছিলেন, চাপের জন্যই পদত্যাগ করি। শুক্রবার শিক্ষা দুর্নীতির তদন্তে সিবিআই এর মামলায় প্রথম সাক্ষী হিসেবে আদালতে বিস্ফোরক দাবি করলেন তৃণমূলের আমলে স্কুল সার্ভিস কমিশনের প্রথম চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল। নবম, দশম, একাদশ, দ্বাদশ এবং গ্রুপ সি ও ডি শুক্রবার একসঙ্গে এই 3টে নিয়োগ দুর্নীতি মামলার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। আর প্রথম দিনই আদালতে সাক্ষ্যদান পর্বে মারাত্মক দাবি করলেন স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল। এদিন তার উদ্দেশ্যে সিবিআই এর আইনজীবী ধীরেন্দ্র দ্বিবেদী প্রশ্ন করেন, আপনি স্কুল সার্ভিস কমিশনে যোগ দেবার আগে কি ছিলেন? চিত্তরঞ্জন মণ্ডল বলেন, তৃণমূলের শিক্ষা সেলের প্রেসিডেন্ট ছিলাম। সিবিআই এর আইনজীবী বলেন, এসএসসি চেয়ারম্যানের পোস্টটা কার কথাই নিলেন? উত্তরে চিত্তরঞ্জন মণ্ডল বলেন, মুখ্যমন্ত্রী আমাকে বললেন আপনাকে চেয়ারম্যান করা হচ্ছে, তখন আমি যোগ দিলাম। পার্থবাবু বলছেন যে আমি কিছু জানি না, যা জানে এসএসসি। কিন্তু পার্থবাবু জানেন না তিনি শিক্ষামন্ত্রী এবং তৃণমূল দলের সেকেন্ড ইন কমান্ডার। এইসব দুর্নীতি হয়ে যাচ্ছে, এই সমস্ত ছেদ যুক্তি যারা দেন তারা তো দুর্নীতিকে সমর্থন করেন। চিত্তরঞ্জন বাবু অন্তর্পক্ষে সত্যতা সামনে এনেছেন। এসএসসির প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডলের কাছে সিবিআই এর আইনজীবী ধীরেন্দ্র দ্বিবেদী জানতে চান কতদিন তিনি চেয়ারম্যান পদে ছিলেন। চিত্তরঞ্জন মণ্ডল জানান 2 বছর 6 মাস মতো, 4 বছরের জন্য নিয়োগ করা হয়েছিল। এরপর বিচারক বিশ্বরূপ শেঠ প্রশ্ন করেন, আপনি কি ফুল টার্ম কাজ করেছিলেন? চিত্তরঞ্জন মণ্ডল বলেন, গ্রুপ সি, গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়া করিয়েছিলাম। বিচারক জানতে চান তারপর? এর উত্তরে মারাত্মক দাবি করেন চিত্তরঞ্জন মণ্ডল, বলেন চাপ এলো। তখন বিচারক বলেন, চাপ এলো বলতে কে চাপ দিলেন? এসএসসির প্রাক্তন চেয়ারম্যান তখন বলেন, বিভিন্ন রাজনৈতিক নেতা। সরাসরি মুকুল রায়, পার্থ চট্টোপাধ্যায়ের নাম করেন তিনি। বিচারক প্রশ্ন করেন, বেআইনি নিয়োগের ব্যাপারে চাপ দেওয়া হয়েছিল? উত্তরে চিত্তরঞ্জন মণ্ডল বলেন, হ্যাঁ। তখন বিচারক জানতে চান, আপনি কি করলেন? এসএসসির প্রাক্তন চেয়ারম্যান তখন বলেন, আমার কিছু করার ছিল না। পার্থ চট্টোপাধ্যায় একদিন আমাকে ওর বাড়িতে ডাকলেন, চাপ দেওয়ার ব্যাপারটা গ্রহণযোগ্য ছিল না, সেই কারণে আমি পদত্যাগ করি 2013 অক্টোবরে। বিচারক জানতে চান, পদত্যাগের কারণ দিয়েছিলেন? চিত্তরঞ্জন মণ্ডল জানান, না, পদত্যাগ পত্রে কোনো কারণ দেখায়নি। মুকুল রায় চাপ সৃষ্টি করেছিলেন, কারণ তিনি তখন দলের সংগঠন দেখতেন এবং পার্থ চট্টোপাধ্যায় তো শিক্ষামন্ত্রী ছিলেন। যেটা হয়েছিল সেটা যৌথ সিদ্ধান্তের ভিত্তিতে হয়েছিল, তৃণমূল কংগ্রেসের কর্মসূচিকে রূপায়িত করার জন্য হয়েছিল এবং আজকে প্রাক্তন চেয়ারম্যানের বক্তব্যে সেটাই উঠে এসেছে। এটা তদন্তের ব্যাপার, বিচারের বিষয়। উনি যা বলেছেন সেটা একজন সাক্ষী, তাঁর যা বক্তব্য তিনি কোর্টে জানিয়েছেন। তো এর ওপর দাঁড়িয়ে কোনো মন্তব্য করব না, বিষয়টার সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। এরই মধ্যে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বলেন,
আপনি কোনো একটা সময় কোনো একটা দলের সদস্য ছিলেন। চিত্তরঞ্জন মণ্ডল বলেন, 2024-এ বিজেপির নির্বাচনী ইস্তেহার কমিটির সদস্য ছিলাম। পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী তখন প্রশ্ন করেন, বিজেপিতে কবে যোগ দিলেন? চিত্তরঞ্জন মণ্ডল উত্তর দেন, 2019। পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী তখন জানতে চান, 2022 সালে যখন সিবিআই দপ্তরে গিয়েছিলেন তখন বিজেপির সদস্য ছিলেন? উত্তরে হ্যাঁ বলেন চিত্তরঞ্জন মণ্ডল। তখন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বলেন, আপনি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে পার্থ চট্টোপাধ্যায়ের নামটা সিবিআই এর সামনে নিয়েছিলেন। চিত্তরঞ্জন মণ্ডল বলেন, একেবারেই নয়। পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী ফের বলেন, আপনি সিবিআই এর কথায় এবং একটা রাজনৈতিক দলের কথায় আদালতে মিথ্যে সাক্ষ্য দিলেন। কিন্তু এসএসসির প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল এই দাবি পুরোপুরি অস্বীকার করেন। প্রকাশ সিনহা, শিবাশিস মৌলিক ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, অধিকাংশ কেসে আমরা দেখি কেন্দ্রীয় এজেন্সি তদন্তের দায়িত্ব পেলে গঙ্গা দিয়ে গ্যালন গ্যালন জল বয়ে যায়, মাসের পর মাস, বছরের পর বছর কেটে যায়, কিন্তু ফাইনাল চার্জশিট জমাও পড়ে না, আর বিচার প্রক্রিয়া শুরুও হয় না। সারদা, নারদ, রোজভ্যালি থেকে সাম্প্রতিককালে পুরো নিয়োগ দুর্নীতি, প্রত্যেকটা মামলায় এই একই ছবি। কিন্তু অবশেষে এই শিক্ষা দুর্নীতির কথা ক্ষেত্রে দেখা গেল যে 3টে মামলাতে আজ বিচার প্রক্রিয়া শুরু হলো এবং সাক্ষ্য গ্রহণও শুরু হয়ে গেল। আজ প্রথম দিন যিনি সাক্ষ্য দিলেন তৃণমূল জামানার এসএসসি সেই প্রথম চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল, যিনি এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতেও আছেন। আপনারা জানেন যে এর আগে বহুবার তিনি এই অনুষ্ঠানে এই এসএসসি দুর্নীতি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। চিত্তরঞ্জন বাবু খোদ মুখ্যমন্ত্রীর কথায় এসএসসি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছিলেন। তারপরও মাত্র 2 বছরের মাথায় কেন তাকে পদত্যাগ করতে হলো তা নিয়ে এর আগে এবিপি আনন্দকে এই অনুষ্ঠানে তিনি কি বলেছিলেন দেখাবো। রাজ্যব্যাপী একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা, কোনো কোটার ব্যাপার নেই এখানে, তার মাধ্যমে বাছাই হবে যে সরকারি চাকরি এবং শিক্ষকতার মতো মহান এবং গুরুত্বপূর্ণ পেশা, যেখানে পরবর্তী প্রজন্ম তৈরি হবে, মানুষ গড়ার কারিগর তৈরি হবে, সেই পেশার সুপারিশের কোনো জায়গা আইনত নেই। আমি বলছি এই সুপারিশগুলো কারা পাঠাতেন, কোন কোন নেতারা, নাম বলবেন কিনা, এবং সত্যি সত্যি সুপারিশ অনুযায়ী কি চাকরি হতো, হলে কিভাবে, কি উপায়? যারা রাজনীতিবিদ হন তারা অনেক সময় দেখা যায় কি, ভুল করে হোক ঠিক করে হোক, অপরাধ নেবেন না, তারা ভাবেন বা মনে হয় যে তারা নিয়মের ঊর্ধ্বে। এরকমও শুনেছি, আমি মন্ত্রী, আইন আবার কি, আমি আইন, আমি যা বলবো সেটাই। দলের যেহেতু মহাসচিব এবং এইজন, আপনারা সবাই জানেন, বোধহয় সম্ভবত নাম্বার 2% ইন তৃণমূল, তিনি যখন বলছেন তখন আর অন্য পথ থাকে কি? মানে আপনার ইস্তফা দেওয়ার পেছনে যদি একজন নেতার নাম বলতে হয় বা মন্ত্রীর নাম বলতে হয়, আপনি বলছেন যে পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেছিলেন যে ছেড়ে দিন। চাপ তো বিভিন্নভাবে আসতো। শুনুন, ডাইরেক্টলি আমাকে কিন্তু খুব বেশি লোক এসে বলেছেন এরকমটা বলবো না, বেশিরভাগ ইনডাইরেক্টলি কেউ কেউ ড্রাইভারের, বা আগেও বলেছে আমি ড্রাইভারের মাধ্যমে দারোয়ানকে দিয়ে যেতেন, কেউ হয়তো আমার সেক্রেটারিকে দিয়ে যেতেন, এইভাবে। আজ আমার প্রথম বক্তা চিত্তরঞ্জন মণ্ডল। চিত্তরঞ্জন বাবু, আপনি শিক্ষা সেলের প্রেসিডেন্ট ছিলেন, এসএসসি চেয়ারম্যান হলেন, পদত্যাগ করলেন 2013-তে, 2019 সালে আপনি বিজেপি দলে যোগ দিলেন। সুতরাং আমি যদি উল্টো দিক থেকে আসি, যে আপনি তো নিরপেক্ষ নন, আপনি যে কথা বলছেন তা রাজনৈতিক উদ্দেশ্যে বলছেন, এই যদি আমার প্রশ্ন হয় কি বলবেন? নমস্কার, যারা দেখছেন তাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানাই এবং আমার যারা কো প্যানেলিস্ট আছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। এবং এই প্রশ্নটা ভালোই করেছেন। একটা দলে যোগ দেওয়ার অর্থই এই নয় যে দলীয়ভাবে কথা বলতে হবে। দলীয় কথার বাইরেও কিন্তু দল মানে একেবারে শুধু রাজনীতি, এটা হয় না। সমাজ বাদ দিয়ে রাজনীতি হয় না। তাই রাজনীতিবিদদের যতটা সম্ভব দলের সাথে সমাজের কথাও ভাবতে হয়। কাজেই আমি একটা দলে যোগ দিলাম মানেই নয় যে দল যা বলবে সেটা করতে হবে, সেই প্রমাণ আমি আগে রেখেছি, নাম্বার 1। 2 নম্বর, কিন্তু আপনি তো তৃণমূলের ইনসাইডার, মানে আপনি শিক্ষা সেলের সদস্য ছিলেন, আবার মুখ্যমন্ত্রীর কথায় আপনি এসএসসির এই জামানার প্রথম চেয়ারম্যান হয়েছিলেন। হ্যাঁ, ঠিকই, একেবারেই ঠিক কথা। আজ সে কথাগুলো আলোচনায় হয়েছে এবং ছিল। তার মানে এই নয় যে কোনো যদি অবৈধ নিয়োগ করতে বাধ্য করা হয় সেটাকে আমাকে শুনতে হবে। তার কারণ
আমি আগে থেকেই বুঝতে পেরেছিলাম যে যদি কোনো অনিয়ম হয়, যে বলুন যাই বলুন দায়ভার চেয়ারম্যানের নিতেই হবে, এবং তার প্রমাণ ফল মিলেছে, সেটা আমি আগেই রিয়েলাইজ করেছিলাম। অবশ্যই চাপ দেওয়ার ফলে এক্ষুনি রেজিগনেশন দিতে দেব। কখন দেব? শুক্রবার দেব। কেন শুক্রবার দেব না, তার কারণ হচ্ছে মঙ্গলবার দিতে পারবো না, মঙ্গলবার অমঙ্গল হয়, বুধবারে বুদ্ধি নাশ হয়। এই এক্সচেঞ্জ হয়েছে পার্থবাবুর সাথে। বৃহস্পতিবার তো কথাই নেই, অর্থবিনাশ হয়। শুক্রবার দেব। উদ্দেশ্যটা আমার ভেতরে ছিল, যতই যাই বলি। সোমবার মেল করেছি ইস্টার্ন রেলওয়েতে, তারা বলে দিচ্ছে উইদিন 3 days প্রত্যেকটি ছেলের কাছে অ্যাপয়েন্টমেন্ট লেটার পৌঁছে যাবে, এবং আমি জানি বুধবারের মধ্যে পৌঁছে যাবে। আমি বৃহস্পতিবার এসএসসি কমিশনে গিয়ে প্রথমেই যে প্রেস করেছিলাম তাতে বলেছিলাম অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়া মাত্র উইদিন 24 hours জয়েন করব, এবং সম্ভবত বাই শুক্রবার 2টোর মধ্যে আমার কাছে যা খবর ছিল সবাই জয়েন করে গেছে। মানে আমার যে উদ্দেশ্যটা ছিল সাকসেসফুল হয়ে গেছে। এবার তুমি যদি চলে যেতে বলো চলে যাব। আমার বক্তব্য যেটা সরাসরি পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন যে আপনি কথা না শুনলে আপনি পদত্যাগ করুন। হ্যাঁ, একদম সোজাসুজি। শুধু তাই নয়, উনি এত খারাপ ব্যবহার করেছিলেন যেটা আমার অত্যন্ত খারাপ লেগেছিল। ওনার বোঝা উচিত ছিল অন্তত আমি একটা যাদবপুর ইউনিভার্সিটি ফিজিক্সের প্রফেসর, বিদেশেও আমার টিচিং রিসার্চ, সেইটুকু মর্যাদা দিয়ে উনি যদি বলতেন যে দেখুন আমাদের অসুবিধা হচ্ছে, আপনি কিছু মনে করবেন না, ছেড়ে দিতাম। কারণ আমি তো নমিনেটেড ছিলাম। আমি এই কথা আপনাদের চ্যানেলেও বলেছি, বারবার বলেছি, নমিনেশন পোস্ট। আমি তৃণমূলের শিক্ষা সেলের রাজ্য সভাপতি ছিলাম, কাজেই আমার তো একটা দায়বর্তাই, যে দল আমাকে দিল সেই দল যদি বলে আমাকে ছেড়ে দিতে হবে। এটাই তো নৈতিকতা বলে নাকি? আমি তো নৈতিকতাটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলাম। এবং শুধু তাই নয়, একটা জিনিস লক্ষ্য করবেন, আমি কিন্তু প্রথম কার্বনলেস ডুপ্লিকেট ইন্ট্রোডিউস করেছিলাম। দেখুন দুর্ভাগ্যের বিষয়, 12 সালে কার্বনলেস ডুপ্লিকেট হলো, 16তে বাদ চলে গেল, আবার 25-এ ডুপ্লিকেট এলো। কেন? এই যে খামখেয়ালিপনাটা, তার জন্যই তো এটা দুর্ভোগ। আজকে যদি 16 সালে কার্বনলেস ডুপ্লিকেটটা দেয়া হতো, তাহলে তো অন্তত যারা মেধা সম্পন্ন ছেলে মেয়ে আছে তারা গিয়ে বলতে পারতো, এই দেখো এই আবার ওই মার্কশিট আমার কত নাম্বার পেয়েছে। এইটা তো করা যেতে পারতো, কেন করা হলো না? শুধু আপনি বলছেন যে এই যে অস্বচ্ছতা, এটা ইচ্ছাকৃত, সম্পূর্ণ ইচ্ছাকৃত, যার জন্য আপনার বক্তব্য যে পদ্ধতিটাও পাল্টানো হয়েছে, ট্যাম্পার করা হয়েছিল। অবশ্যই, সেটা বলার অপেক্ষা রাখে নেই। গোলপোস্ট মানুষ কখন পাল্টায়? তার যখন লক্ষ্য স্থির থাকে না। আমি যদি লক্ষ্য স্থির থেকে ইডিওলজিক্যাল কনভিকশনে রাখি, তাহলে বলতে হবে যে আমার গোলপোস্ট চেঞ্জ হবে না, এটা মাথায় রাখতে হবে। এটা কিন্তু আমার বড় অপরাধ ছিল, আমি মনে করি, এবং এই যুক্তি বিভিন্ন দলের লোককে দিয়েছিলাম যে যে নিরঙ্কুশ ভালো মেধা সম্পন্ন রিক্রুট করার কারণটা কি? কারণটা দুটো। এটা আমি যারা দেখছেন তাদের সবাই, আমি তাতে আসবো, কিন্তু আপনার কাছে আমার শেষ প্রশ্ন যে এই যে আপনি নিজেও তো তৃণমূলেরই একজন বিশিষ্ট পদাধিকারী ছিলেন, শিক্ষা সেলের একজন সদস্য হিসেবে আপনি পার্থ চট্টোপাধ্যায় যখন আপনাকে চাপ দিচ্ছেন, সেটা দলের সঙ্গেও তো আপনার নিজস্ব যোগাযোগ ছিল, সেখানে জানিয়েছিলেন, কোথাও জানিয়েছিলেন যে পার্থ চট্টোপাধ্যায় এরকম আমায় আপনার কথা একটা অনৈতিক চাপ সৃষ্টি করছে আমার উপর? এবং পার্থ চট্টোপাধ্যায় যে নিজেকে ক্লেম করতেন নাম্বার 2%, তাহলে নাম্বার 1-এর পার্সেন্টের কাছে যোগাযোগ করতে হবে। আপনার চ্যানেলেই আমি বলেছি, আমি যোগাযোগ করার চেষ্টা করেছিলাম কিন্তু কোনোভাবে পেরে উঠিনি, তার ফলে আমার আর জানানোর সম্ভব হয়নি। যদি আমি আমার পরবর্তী বক্তা প্রদীপ্তর কাছে আসব, প্রদীপ্তকে পোডিয়ামে যেতে অনুরোধ করব। তো প্রদীপ্ত, তোমরাই বলো যে তৃণমূল দুর্নীতির বিষয়ে একেবারে 0 টলারেন্স, এই নীতিতে চলে। কিন্তু দেখো, আমি ঘটনাটা আরেকটু বড় করি, আজকের প্রেক্ষিতে নিয়ে আসি যে সিবিআই এই শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতিতে 4টে মামলায় চার্জশিট জমা দিয়েছে। 3টে মামলাতে ট্রায়াল শুরু হলো, কিন্তু গ্রুপ ডির ক্ষেত্রে ট্রায়াল শুরু করা গেল না। কেন ট্রায়াল শুরু করা গেল না? কারণ এই মামলাগুলোতে আদালত যখন চার্জ ফ্রেম করে, তার আগে অভিযুক্ত সরকারি কর্মী বা অফিসারদের ক্ষেত্রে সরকারের অনুমোদন প্রয়োজন হয়। কিন্তু সব থেকে মারাত্মক বিষয় প্রদীপ্ত, এই 4টে মামলার ক্ষেত্রে একটির ক্ষেত্রেও সরকার অনুমোদন দেয়নি।
তাহলে প্রথম 3টে মামলায় কেউ প্রশ্ন করতে পারেন কি করে ট্রায়াল শুরু করা সম্ভব হলো। তার কারণ সুপ্রিম কোর্ট 2 মাসের মধ্যে ট্রায়াল শেষ করার সময়সীমা বেঁধে দিয়েছে। তাহলে অবশ্যই প্রশ্ন উঠবে যে চার্জশিটে অভিযুক্ত অফিসারদের আড়াল করার ক্ষেত্রে রাজ্য সরকারের এই তৎপরতা কেন প্রদীপ্ত, কেন এখনো মামলা আটকে থাকবে শুধুমাত্র সরকার অনুমোদন দিচ্ছে না বলে। তাহলে সেই জিরো টলারেন্সের নীতি কোথায় গেল প্রদীপ্ত? না, এক্ষেত্রে তাহলে দাদা অন্যান্য যে রাজ্যগুলো বিজেপির বাইরে যে রাজ্যগুলো আছে সেগুলোকেও সমান মঞ্চে বসাতে হবে, কারণ তারাও কিন্তু আমার বসাতে আপত্তি নেই, কিন্তু তারা খারাপ বলে আমি খারাপের কথা বলছি না, তোমরা খারাপ কথা বলছি না। মিসইউজ অফ গভর্নমেন্ট মেশিনারি বলে একটা ব্যাপার আছে। 23 জন এমন বিজেপি এমপি আছেন যাদের বিরুদ্ধে তুমি চোর, তোমাকে কালকে জেলে ভরে দেবো, তোমাকে আজকেই আমি জেলে ভরে দেবো, নারায়ণ রানের থেকে যে নামগুলো, তুমি শুভেন্দু অধিকারী ছেড়ে দাও। বিজেপি একসময় শুভেন্দু অধিকারী সম্পর্কে সব থেকে বড় অভিযোগ করেছিল যে ও নাকি 4-5টা জেলার দায়িত্বে থেকে ও বিভিন্ন জায়গায় টাকা তুলে চাকরি দিয়েছে। এই কথা বারবার বিজেপির লোক বলেছিল। আমরা তখন বলেছিলাম না না শুভেন্দুদা ভালো, আমরা নাকি দৌড়ে বেড়াচ্ছিলাম শুভেন্দুদার পিছনে, বিভিন্ন সময় নাকি সৌগতবাবু দৌড়ে গিয়েছেন, বিভিন্ন কথা হয়েছে। তখন তো বিজেপি বলছেন দৌড়ে বেড়াচ্ছে, দেখো সবকিছু দুর্নীতি ঢাকতে দৌড়ে বেড়াচ্ছে। তার মানে বিজেপি সেদিন মিথ্যে ছিল। বিজেপি সেদিন পরিষ্কারভাবে বলেছিল যে না ও চোর ছিল, তাহলে আজকে সেটা বলতে হবে চোর নয়। তাহলে কোনটা সত্যি, তৃণমূল সত্যি না বিজেপি সত্যি, সেটা দর্শকগণ বিচার করে নেবেন। না, দুজনেই সত্যি অথবা দুজনেই মিথ্যে হতে পারে, তা নিয়ে আমার বক্তব্য নেই। কিন্তু আমার বক্তব্য যে তৃণমূল জামানার প্রথম এসএসসি চেয়ারম্যান যদি এই কথা বলেন, এবং এই কথা শুধু এবিপি আনন্দ স্টুডিওতে তিনি বলেন, এর আগে বলেছেন, আজ বললেন, তা নয়, এই কথা তিনি আজ কোর্টে দাঁড়িয়ে বললেন, তাহলে তো নানা প্রশ্ন ওঠে। আমার এই স্বাভাবিক তো, এই প্রশ্নগুলো ওঠার সময় মানে 13 সাল থেকে 25 সাল লেগে গেল, জানেন তো। মানে যখন আমি দায়বদ্ধ সত্তা, আমি যখন বলি যে আমার নৈতিকতার পাঠ কত বড় আছে, আমি যখন বলি আমি যাদবপুরের অধ্যাপক, আমার মধ্যে সব থেকে শক্তিশালী একটা সত্তা বিরাজমান করছে যে আমি দৃঢ়ভাবে বিরোধিতা করতে পারি অন্যায়ের, এবং আমি দলও পাল্টাতে পারি প্রয়োজনের সময়, কারণ আমার গোল পোস্ট পাল্টানোর একটা জায়গা রয়েছে, তখন কিন্তু মনে হয় যে এটা কোনোভাবে কোর্টের ক্ষেত্রে কোনো কিছু সাহায্যের ক্ষেত্রে উনি কোনো অ্যাপিল করলেন না কেন। আপনি যে প্রশ্নটা করলেন সুমনদা, যে আপনি ভাই মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন, আমি সুযোগ পাইনি, আমি যোগাযোগ করতে পারিনি, তাহলে একটা ডকুমেন্ট করেছেন, তোমার এটাও তো অ্যাকনলেজ করতে হবে। আমি অ্যাকনলেজ করছি, এবং পদে থেকে ওনার সময়সীমা, ওনার গোটাটা সময়টা কাটিয়ে তারপরে বাইরে এসে বলছেন না, দায়িত্ব নিয়ে উনি পদ থেকে পদত্যাগ করে আজকে এখানে স্টুডিওতে বসে বলছেন, আর বাকি যাদের সম্পর্কে বলছেন সেই মন্ত্রী এবং আধিকারিকরা এখনো জেলের ঘানি টানছেন। আমি আবারও বলছি, জেলের ঘানি টানছেন, আবার 4টে মামলায় নাকি উনি জামিনও পেয়ে গিয়েছেন, সেটাও দেখতে পাচ্ছি। আমার মুশকিল হচ্ছে আবার উল্টো দিকে কয়েকজন শাস্তিও পেয়ে গেছে, কিন্তু মানে 26,000 লোকজন নাকি শাস্তিও পেয়েছে। সেই 26,000-এর জন্য আবার বিজেপির খুব চিন্তা হয়ে যাচ্ছে যে সেই 26,000-এর চাকরির জন্য ওরা নাকি আবার কি সব দেবে ফেবে। এখন মুশকিল হচ্ছে এই যে যাই বলুন, স্যার বললেন দায় চেয়ারম্যানের, যে যাই বলুন দায় চেয়ারম্যানের, তাহলে জেল খাটছে ওরা কেন? চেয়ারম্যানদের অবস্থান কি? এই প্রশ্নটা তো থাকবে। তাহলে দায় চেয়ারম্যানের যদি হয়, তাহলে রাজ্য সরকারের দায় কেন নয়? তাহলে স্যারের এই জায়গাটা আমার ঠিক বুঝতে পারলাম না, দায় চেয়ারম্যানের একার কেন হবে আর কি। এবার মুশকিল হচ্ছে দলকে অভিযোগ করার কথা, কোর্টকে অভিযোগ করার কথা, সেই দায় নেবেন না বলেই তো উনি পদত্যাগ করেছেন। আমি বললাম তো, তার মানে সেই দায়টা চেয়ারম্যানের একার, রাজ্যের নয়, সরকারের নয়, এটা কি তাই মানে দাঁড়াচ্ছে? তা তো নয়। তাহলে স্যারের এই জায়গাটা সরকারের নির্দেশে চেয়ারম্যান করলে দুপক্ষই দায়ী। এক্স্যাক্টলি সো। তার মানে স্যারের ওই কথাটা ঠিক নয়। 2 নম্বর কথা হচ্ছে, স্যার আজকে সাক্ষ্য দিলেন, বিশ্বাস করুন আমার খুব মনে হচ্ছে শুভেন্দুদাকে কবে ডাকবে, কারণ বিজেপি তো দিনের পর দিন শুভেন্দুদা বলে গেছেন। তাহলে শুভেন্দুদাকে না ডাকলে এই যে অসীম কুমার মৃধার ভাই অনুপ কুমার মৃধা, এই যে পিন্টু শ্যামের ভাই সৌরভ শ্যাম, এই যে সুরজিৎ সরকারের স্ত্রী লক্ষ্মী সরকার, এই যে সৌমেন কর ময়নার, এদেরকে কবা বাগদা, যে সেই বাগদার বিখ্যাত নেতা, তাদের মেয়ে, এদেরকে কবে ডাকবে? তো এদেরকে ডাকলে তো বুঝতে পারবো যে বিজেপির লোকেরা চাকরি চুরি করেছে, না সিপিএম এর ওই নদিয়ার সিপিআইএম এর রীতিশ ঘোষ, সেই রীতিশ ঘোষেরা চাকরি চুরি করেছে, না তৃণমূলের লোকেরা, কোনটা? মানে আমি এটা বুঝতে পারছি। প্রদীপ্তর এই পাঠে আমার কোনো অসুবিধা নেই যে এজেন্সির নিরপেক্ষভাবে চোখে কাপড় বেঁধে, আইনের কাপড় বেঁধে অভিযুক্ত যারা সবাইকে ডাকা উচিত, কিন্তু অবশ্যই চিত্তরঞ্জন বাবুর কাছে তার উত্তরের জন্য। সুদীপ্ত একটা কথা বললো, আমার সেটা কানে লাগলো বলেই বলছি। শুধু সুদীপ্ত না, সুদীপ্ত সেন জেলে, ও প্রদীপ্ত স্টুডিওতে। যাই হোক, আমি নাম বলছি, মাফ করে দিও, কিছু মনে করো। তুমি একটা প্রশ্ন বললে যে চাইলাম ইত্যাদি, এখনো কিন্তু অনেক বাকি স্টক আছে, টাইমে বেরোবে, তখন তার উত্তর পাবে। দ্রুত শাস্তি পাক, এবং যারা সেটাও খুব দ্রুত, সেটাই যেন হয়। আদারওয়াইজ কি হচ্ছে আবার বলছি, আমি কিন্তু স্টক সব এক্সহস্ট করিনি,
সবে শুরু, কারণ সব শেষ করতে হয় না। এটা বলতেই তুমি হবে যে এবার আমাকে। প্রশ্ন করলে সে প্রশ্নটা উত্তর আজকে আমি দিচ্ছি না, দেব হয়তো few months এ। জীবনদা আমাকে একটু নিশ্চয়ই, বলতেই হবে, নিশ্চয়ই, মানে এটা আমার খানিকটা আমাদের কবঝাড়ের প্রয়োজন হচ্ছে মনে হচ্ছে, তার কারণ মানে এতগুলো লোক রাস্তায় বসে আছে, স্যার বলছেন ধীরে ধীরে বার করছেন, তার মানে স্যার মানবিক নন। না, স্যার মানবিক একদম তার নন। সঙ্গে মানে স্যার selection- বলছেন আমি তার সঙ্গে ওই খেলিয়ে মারবো, মাছ না, খেলিয়ে মারবো, মানে ব্যাপারটা কি সেরকম? যেমন- এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে গতানুগতিক কাদা না, ছোড়াছুড়ি না, হচ্ছে, একদম নয়। এখানে ন্যায় বিচারের জায়গা নেই। প্রথম নয়তো কথা স্যার হচ্ছে- কেন বলবেন যে আমি ধীরে ধীরে মারবো, আমাকে ধীরে ধীরে বলতে মারবো? হবে, কোথাও আমাকে- গিয়ে মনে যেমন হচ্ছে আমি বলছি যে শুনুন। স্যারের এখনো স্টক যেটা আছে, কেন চেয়ারম্যান তৃণমূলকে একটু ছাড়া ঘুরিয়ে আরো ঘুরিয়ে দেখি, কেন লোক ছিল? ছাত্রগুলো যা হোক ঠিক হোক। আছে। আরে তৃণমূল সংস্কারবাদী আরে দল তুমি স্যার, ওকে বলতে যদি দাও কোথাও না, মনে হয় বুঝেছি, সমস্যা হচ্ছে, বুঝেছি। তৃণমূল এক সেখানে মিনিট, সমস্যা সমাধান করছে। আমি বলতেই দিতে হবে। আমি কিন্তু 5 জনের কমিটি অ্যালাউই করতাম না, যেহেতু অ্যালাউ করেছে সেই জন্য 5 জন ঢুকেছে। যদি শুধু চেয়ারম্যান দেখে তো চেয়ারম্যান যেত। নিয়ম, ইউ হ্যাভ টু গো বাই রুলস। Exactly, আই sir. ওয়ান্টেড টু গো বাই একদম রুলস, তাই। দে ডিড নট, দ্যাট ইজ দ্য রিজন, নট দ্য চেয়ারম্যান, সামবডি এলস হ্যাজ গন। মেবি এ সিরিজ। আমি একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি। এই স্যার যে সময় মানে এসএসসি চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন সেই সময়টা হচ্ছে 2011 থেকে 2013, আমি যদি ভুল না করি। সেই সময়ে 12 RLST কন্ডাক্ট হয়েছিল 2011 সালে, এবং সেটি নিয়ে মামলা হয়েছিল। সৌভাগ্যবশত মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস অত্যন্ত সৌভাগ্যবান যে এই মানুষটি চেয়ারম্যান ছিল বলে 12 RLST নিয়ে মামলা হয়েছিল, আপ টু সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে মামলাকারীরা হেরেছিল, এবং এসএসসি চেয়ারম্যান ছিলেন চিত্তরঞ্জন মণ্ডল বলে। তাহলে ওই গোটা সিলেকশন প্রসেসটা একই পরিণতি ছিল হতো। তার কারণ হচ্ছে চুরিটা সেই সময় যদি হতো তাহলে কিন্তু একই পরিণতি হতো। এটাই হচ্ছে আমি বলছি যে চিত্তরঞ্জন বাবু বলছেন যে সুপ্রিম কোর্টের সেই ইয়ারটা হচ্ছে 2020, মানে আমি চেয়ারম্যান ছেড়ে যাওয়ার 7 বছর পরেও মামলাতেও এসএসসির আমার রিক্রুটমেন্টকে কেউ। এবং আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি, উনি বললেন যে আমার আমলে আমি ওই যে ওএমআর শিটের কপি দিয়েছিলাম, ওই যে সিস্টেমটা ডেভেলপ করেছিল সেটা এসএসসি নিজে ডেভেলপ করেছিল, কোনো নাইসা বা কোনো এস বাসরায়ান কোম্পানিকে ডাকতে হয়নি। সে যদি ডাকতো তাহলে একই পরিণতি হতো। যে সিস্টেম মানে 2011 সালে মানে নিজস্ব এসএসসি সম্পূর্ণ নিজস্ব মেশিনারি এখানে ব্যবহার হয়েছিল। আমি বলছি যখন চিত্তরঞ্জন বাবু বলছিলেন যে আমার স্টকে আরো আছে, আমার রাহুল গান্ধীর কথা মনে পড়ে যাচ্ছিল যে এটা হাইড্রোজেন বোম নয় তো। যাই হোক, জোক ব্যাপার। আমি পরবর্তীকালে যেহেতু জেলের থাকার কথা হলো, পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়ের কি ভূমিকা, সিবিআই চার্জশিট কি বলছে, আমি ঠিক এই অংশে যাব, তারপর রাজস্বীর কাছে আসবো। স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় এখনো জেল হেফাজতে। তাঁর সম্পর্কে শুক্রবার আদালতে বিস্ফোরক দাবি করেছেন স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল। স্কুলে নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়ের ভূমিকা কি রকম ছিল, তাঁর বাড়ি কিভাবে দুর্নীতির আঁতুড়ঘর হয়ে উঠেছিল, তা 2016 এসএসসির নিয়োগ দুর্নীতি মামলার চার্জশিটে তুলে ধরেছে সিবিআই, যেখানে দাবি করা হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় প্রভাব খাটিয়ে অযোগ্য প্রার্থীদের নম্বরে গরমিল করিয়েছিলেন। আর সেই কাজ তিনি করেছিলেন এসএসসির তৎকালীন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা সহ জেলবন্দি 4 আধিকারিক ও মিডলম্যান প্রসন্ন রায়ের সাহায্যে। চার্জশিটে আরও দাবি করা হয়েছে প্যানেলের মেয়াদ ফুরিয়ে যাওয়ার পর স্কুল সার্ভিস কমিশন ও মধ্যশিক্ষা পর্ষদের আধিকারিকদের চাপ দিয়ে 183 জনকে বেআইনিভাবে চাকরি পাইয়ে দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায় তো শিক্ষামন্ত্রী ছিলেন, পার্থ চট্টোপাধ্যায় জেলে, কিন্তু গোটা দল যদি আজকে মুকুল রায় এবং পার্থ চট্টোপাধ্যায়ের থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নেয় বা সে ধরনের বিবৃতি দেয়, কিংবা এই বিবৃতি থেকে মানুষ যদি এ ধরনের কোনো সিদ্ধান্ত উপনীত হয়, আমার মনে হয় সেটা ঠিক হবে না এবং সেটা সম্ভব না। যেটা হয়েছিল সেটা যৌথ সিদ্ধান্তের ভিত্তিতে হয়েছিল, তৃণমূল কংগ্রেসের কর্মসূচিকে রূপায়িত করার জন্য হয়েছিল। এর আগে বারবার কেন্দ্রীয় এজেন্সির স্ক্যানারে এসেছে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি। এই প্রেক্ষাপটে সিবিআই এর চার্জশিটে দাবি করা হয়েছে দুর্নীতি মামলার 2 সাক্ষী পরিমল গড়াই ও শুভময় শিকদারের বয়ান থেকে জানা গেছে পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতেই তৈরি হতো অযোগ্যদের তালিকা। এসএসসি তৎকালীন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য প্রায়ই আসতেন সেখানে এবং সেখান থেকে তালিকা নিয়ে যেতেন। এজেন্ট এবং মন্ত্রীর মাঝে যোগসূত্র ছিলেন মিডলম্যান প্রসন্ন কুমার রায়, যিনি মাঝে মাঝেই যেতেন পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি। এটা কোনো ব্যক্তি একজন দুজনের ব্যাপার না, এটা অ্যাজ এ হোল সামগ্রিক প্রাতিষ্ঠানিক সংগঠিত একটা ক্রিমিনাল ব্যবস্থাপনা দুর্নীতির তা চালু করেছে
তৃণমূলের সরকার। চার্জশিটে এই দাবিও করা হয়েছে, দুর্নীতির বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলন ভাঙতে রণকৌশল হিসেবে বেছে বেছে আন্দোলনকারীদের কয়েকজনকে চাকরিতে নিয়োগ করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। এর জন্য স্কুল সার্ভিস কমিশনের তৎকালীন চেয়ারম্যান সৌমিত্র সরকারকে রীতিমতো চাপ দিয়েছিলেন তিনি। পার্থ চট্টোপাধ্যায় এখন বিচারাধীন, দলীয় স্তরে তাকে যথারীতি যা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কাল বিলম্ব না করে ব্যবস্থা নেওয়া হয়েছে। বিরোধী দলের দলনেতা শুভেন্দুবাবুর বিরুদ্ধেই সারদা এবং নারদা কাণ্ডের সিবিআইয়ের তদন্ত চলছিল, সেই তদন্ত কি জাদু বলে বন্ধ হয়ে গেল? আগে সেটা নিয়ে স্টেটমেন্ট দিন। তৃণমূল কংগ্রেস দুর্নীতির সঙ্গে আপোষ করে না, যারা দুর্নীতির সামনে এসছেন তাদেরকে দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। চার্জশিটে আরও উল্লেখ করা হয়েছে, জিজ্ঞাসাবাদে পার্থ চট্টোপাধ্যায় তৎকালীন ওএসডি প্রবীর বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন তিনি তৎকালীন শিক্ষামন্ত্রীকে সতর্ক করেছিলেন এরকম করবেন না, ভবিষ্যতে সমস্যা হবে। তখন রীতিমতো ধমক দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়, বলেছিলেন আমি মন্ত্রী, আমাকে উপদেশ দিতে এসো না। আশাবুল হোসেন, শিবাশিস মৌলিক ও রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, রাজস্বীর কাছে ঠিক উল্টো দিক থেকে আসবো। এজেন্সি কিন্তু একই, সেই সিবিআই। নিয়োগ দুর্নীতি মামলায় দেখা গেল সিবিআই সক্রিয় হলে কিন্তু সব পারে। এই মামলাগুলো সিবিআই হাতে পায় 5ই ফেব্রুয়ারি 2022, এটা 2025। চার্জশিট পেশ হয়ে, চার্জ ফ্রেম হয়ে আজ ট্রায়াল শুরু হয়ে গেল। অতএব সিবিআই তৎপরতা দেখালে এটাও অনায়াসে সম্ভব। আর উল্টো দিকে আজ থেকে 11 বছর আগে 2014 সালে সারদা, তারপর রোজ ভ্যালি, তারপর অন্যান্য চিটফান্ড, তারপর 2016 সালে নারদ কেলেঙ্কারি, এটা 2025। ফাইনাল চার্জশিট হয়নি, চার্জ ফ্রেম হয়নি, সাক্ষ্য গ্রহণ তো শুরুই হয়নি। সুতরাং আবার সেই কথা যে ওখানে কি ডাল মে কুচ কালা হয়। রাজস্বী কি বলে? সুমনদা, শুভ সন্ধ্যা এবিপি আনন্দ সকল দর্শককে। স্বামী বিবেকানন্দ বলতেন, শিক্ষা শুধু তথ্যের কোনো সমষ্টি নয়, এটি চরিত্র গঠন করতে সাহায্য করে, মনের শক্তি বৃদ্ধি করে, আত্মনির্ভরশীলতা অর্জনের একটি প্রক্রিয়া এবং মানুষকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করে এবং সমাজে মানুষ গড়ে তোলে এমন যারা ইতিবাচক একটি কন্ট্রিবিউশন রাখতে পারবেন। স্বামী বিবেকানন্দের বক্তব্য। সেই শিক্ষা যে শিক্ষকরা দেবেন তারা নিজেদের নাম সই করতে পারছেন না, কোর্টে দাঁড়িয়ে বলছেন। জজ সাহেব যখন জিজ্ঞাসা করছেন 5-এর ঘরের নামতাটা বলুন, তারা 5-এর ঘরের নামতা বলতে পারছেন না। অর্থাৎ নানান দুর্নীতির মধ্যে দুর্নীতির একটা রিজার্ভেশন সিস্টেম, দুর্নীতির কোটা শিক্ষার মধ্যে, এটির আনয়ন প্রক্রিয়া আরম্ভ হলো পশ্চিমবঙ্গে, এটা আমরা দেখলাম। তৃণমূলের মুখপাত্র খুব সুন্দর করে বললেন, কিন্তু তার জিস্ট বা সারমর্ম এটাই, চন্দ্রবিন্দুর চ, বিড়ালের তালব্য স, রুমালের ম। সত্যজিৎ রায়ের, সুকুমার রায়, সুকুমার রায় সত্যজিৎ রায়ের সিনেমাতে দেখিয়েছিলেন এটা। তো যাই হোক, জটায়ুর বক্তব্য ছিল। তো এবার এতে পুরো ব্যাপারটা গুলিয়ে দেওয়ার হলো, যে এখানে এবং কুণালবাবু এখানে সুন্দর করে বললেন যে দলের কোনো রকম এখানে দায়ভার নেই। কিন্তু আমার মনে পড়ছে এবিপি আনন্দর স্টুডিওতে তোমার সাথে ইন্টারভিউ দিতে গিয়ে কুণালবাবুই বলেছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের এই দুর্নীতি সম্বন্ধে দল প্রথম থেকে জানতেন। সেই ইন্টারভিউটা গোটা বাঙালি সমাজ দেখে নিয়েছে। খুব ভালো কথা। সুপার নিউমারিক পোস্ট ক্রিয়েট করে বিধানসভায় আইন করে পাশ, এটা বিধানসভার বিধায়করা, তৃণমূল কংগ্রেসের বিধায়করা টেবিল চাপড়ে পাশ করেছিলেন। ববি হাকিম বলেছিলেন কালেকটিভ রেসপন্সিবিলিটি। তো আজকে তার থেকে তারা সেখান থেকে সম্পূর্ণ একটা ইউটার্ন নিচ্ছেন। চাকরি তারা ইউটার্ন নিক, কিন্তু প্রতিদিন তোমায় যে প্রশ্নটা সম্মুখীন হতে হয় সেটা হচ্ছে সিবিআই কেন যথেষ্ট গতিতে কাজ করছে না। আজকে আমি উল্টো কথা বলছি যে আজকে যেখানে রাজ্য সরকার অনুমোদন দেয়নি সেইখানে সিবিআই সুপ্রিম কোর্ট থেকে পাওয়া অনুমোদন এবং ওই 2 মাসের ডেডলাইন অনুযায়ী আজকে 4টে মামলা 3টে মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু করে দিল। কিন্তু আমি বলছি এই তৎপরতা, রাজস্বী, সেই অংশটা তুমি কেন বলছো না যে এই তৎপরতা সারদা, নারদ, অন্য চিটফান্ড, অন্য দুর্নীতি মামলা, পুরো নিয়োগ দুর্নীতি, সেখানে কোথায় থাকে? সিবিআই একটা ইন্ডিপেন্ডেন্ট সংস্থা, তার নিজের কাজ সে করছে। অন্তত এই সরকারের আমলে এখনো অবধি সুপ্রিম কোর্টকে বলতে হয়নি দ্যাট সিবিআই ইজ এ কেজড প্যারট।
আজকে এমন একটা সরকার আছে বলে বহু ক্ষেত্রে সিবিআই এর অতি সক্রিয়তা আদালতে এমনকি সুপ্রিম কোর্টে ভৎসিত হয়েছে। সুমনদা, আজকে এই সরকার আছে বলেই এই সমস্ত তদন্তগুলো, এই যে আমি জানি মূল তুমি আসবে এখানে উঠে হয়তো এই কংগ্রেস এবং সিপিএম এর বক্তব্য সেটিং সেটিং সেটিং, কিন্তু সেটিং যদি থেকে থাকতো তাহলে পরে এই মামলাগুলোও হতো না। এই সরকার কোনো রকম হস্তক্ষেপ করে না সিবিআই এর কাজে বলেই আজকে সঞ্চয়িতা হয়ে যায়নি, আজকে ইউনিয়ন কার্বাইড হয়ে যায়নি, আজকে কুত্রচি হয়ে যায়নি। আজকে এই সিবিআই আছে বলেই বৃষ্টি মুখার্জি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইজি, অঙ্কিতা অধিকারী তৃণমূলের এমএলএ এর মেয়ে, কেষ্টর মেয়ে, নির্মল ঘোষ তৃণমূলের এমএলএ তার ছেলের বউ, এদের চাকরি গেছে, এদের প্রত্যেকটা জায়গায়। এবং আজকে খুব সুন্দরভাবে এখানে শুভেন্দু অধিকারীর বারবার করে নাম প্রসঙ্গ এলো, কিন্তু একবারের জন্য কিন্তু এ কথাটা বলা হলো না যে কুণাল ঘোষ যখন এখানে দাঁড়িয়ে বলেছিলেন যে দল এ বিষয়ে প্রত্যেকটা জানেন। তোমার বক্তব্যে দুবার শুনিয়ে দিলে, আমিও একবার শুনিয়ে দিই। হ্যাঁ, সংস্কারবাদী দল, এটা শুনে আমার খুব ভালো লাগলো। অবশ্যই সংস্কারবাদী দল তৃণমূল কংগ্রেস যখন বুঝতে পারলো যে বুড়ো চোরেরা মেখে দই হচ্ছে, তাই জন্য নতুন চোরেদেরকে আনয়ন করে যুব চোরেদেরকে, টাটকা তাজা রক্তদেরকে নিয়ে এসে যাতে তারা ব্যাপারটাতে একটা সুন্দরভাবে সেটিং করতে পারে, তার জন্য তার আগে ওকে মনে করিয়ে দেবো, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টে মাননীয় বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া তিনি একেবারে পরিষ্কার বলেছিলেন কেজরিওয়ালের জামিন মামলায় যে সিবিআইকেই প্রমাণ করতে হবে যে তারা কেজড প্যারট নয়। আমি সে প্রসঙ্গে আসবো, কিন্তু প্রদীপ্ত না, আমায় যখন ও বলছে যে ঘুরিয়ে ঘুরিয়ে কি সুকুমার রায়ের কথা বলে দিল, তাহলে সিবিআই বলতে গিয়ে তখন ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেল, তখন প্রধানমন্ত্রীর দপ্তর আর থাকবে না। বৃষ্টি মুখার্জিকে কার চাকরি গেছে আবার দেখেছো বলতে দেবে। নির্মল ঘোষের ছেলের বউ চাকরি গেছে। অসীম কুমার মৃধার ভাই অনুপ কুমার মৃধা কে ভাই? সরকারটা কে চালাচ্ছে? আরে বাবা, সিবিআইটা কে চালাচ্ছে? সিবিআইটা কে চালাচ্ছে? সরকারটা কে চালাচ্ছে? আরে সিবিআই তো চুরি করেনি, চুরি করার বক্তব্য সিবিআই প্রধানমন্ত্রী চালাচ্ছে, সরকার মুখ্যমন্ত্রী চালাচ্ছে, কিন্তু এই অনুষ্ঠানটা আমি চালাচ্ছি, যার ফলে আমি এখানে দাঁড়িয়ে টানলাম এবং আপনাদের সামনে এতবার সবাই মিলে আজকে কুণাল ঘোষের সেই পুরনো বক্তব্য যেহেতু রেফার করছেন একবার দেখিয়েই দিই, কারণ এতবার নয় তো আরও এত সময় এটা নিয়ে চলে যেতে পারে। কিন্তু তার আগে আপনাদের দ্রুত একবার দেখাবো যে বীরভূমের কিষাণ মান্ডিতে আজকে আরেক এজেন্সি, এতক্ষণ সিবিআই নিয়ে এত কথা বলছিলাম, ইডি, তারা সোজা ঢুকে পড়লো, রেড চালালো। কেন? যে কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা তিনি এই কিষাণ মান্ডিকে এবং ফসল বিক্রির টাকা হিসেবে দেখিয়েছেন সরাসরি একেবারে কিষাণ মান্ডিতে গিয়ে ইডি কাগজপত্র বের করে জানতে চাইলো যে কত পরিমাণ ফসল মন্ত্রী বিক্রি করেছেন এবং বিক্রি করে কত টাকা পেয়েছেন। আমি দ্রুত একবার পরের প্রতিবেদনটা দেখে নেব। জেল নাকি বেল, কি রয়েছে কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহর কপালে? উত্তর মিলবে শনিবার। তার আগে শুক্রবার বীরভূমের কিষাণ মান্ডিতে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহের বিরুদ্ধে চার্জশিটে ইতিমধ্যেই প্রায় 13 কোটি টাকার বেআইনি আর্থিক লেনদেনের দাবি করেছে ইডি। 16 সেপ্টেম্বর আদালতে তাঁর জমি সংক্রান্ত নতুন তথ্য পেশ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডির আইনজীবী জানান, বোলপুরের জমির ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। আর শুক্রবারই পাইকর কিষাণ মান্ডিতে পৌঁছে গেল ইডি। এই কিষাণ মান্ডিতে বীরভূমের একজন প্রভাবশালী তৃণমূল নেতা তিনি ধান বিক্রি করেছিলেন, কারণ তার বাড়ি থেকে, বোলপুরের বাড়ি থেকে প্রায় 40 লক্ষ টাকা উদ্ধার হয়েছিল, তার মধ্যে 20 লক্ষ টাকার তিনি হিসাব দিয়েছিলেন এবং এই 20 লক্ষ টাকার মধ্যেই রয়েছে ধান বিক্রির টাকা। এর জন্য যিনি এই মোরারই 2 নম্বর ব্লকের যিনি কৃষি আধিকারিক, তাকে গত 1 সপ্তাহ আগে চিঠি দিয়েছিল, ইডির তরফ থেকে একটা চিঠি দেওয়া হয়, চিঠি দিয়ে সেখানে জানতে চাওয়া হয় যে এই যে নেতা, তার যে জমি রয়েছে সেখান থেকে কত ধান উৎপন্ন হয়েছে সে তার হিসাব চাওয়া হয়েছিল। তারপরই এই ইডির আজকে হানা। ওনারা যেটা জানতে আসছিলেন, এইখানে ধরুন একটা ওই প্রোডাকশন বিষয়ে 2-1টা জানতে এসেছিল। ইডি সূত্রে দাবি, চন্দ্রনাথ সিংহ নগদে বিপুল লেনদেনের উৎস হিসেবে জমিতে চাষবাসের উল্লেখ করেছেন। সেই জমি কখনো নিজের, কখনো পরিবারের, আত্মীয়দের, এমনকি দূর সম্পর্কের আত্মীয়দের নামেও দেখিয়েছেন তিনি। এই প্রেক্ষাপটে শুক্রবার বীরভূমের পাইকরে কিষাণ বাজারে হানা দিল ইডি। সূত্রের দাবি, ইডি অফিসাররা জানার চেষ্টা করছেন কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহর নামে কত জমি রয়েছে, কিভাবে সেই জমি কেনা হয়েছিল, কত সালে কেনা হয়, কি চাষ হয় জমিতে, সেখান থেকে আয়ের পরিমাণ কত। একা চন্দ্রনাথের সিনার বাড়িতেই চন্দ্রোদয় হয়েছে এরকম মনে করার কোনো কারণ নেই।
কোনো কোনো জায়গায় সূর্যোদয় হয়েছে। মানুষ চাইছে সেই বাড়িগুলোতে ইডি পৌঁছক সেটা দেখতে। আদালতে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার ভাগ্য নির্ধারণের মাত্র 24 ঘন্টা আগে ইডির ম্যারাথন তল্লাশি অভিযান। ইডি আধিকারিকরা জানাচ্ছেন, আজকের এই তল্লাশি অভিযানে যে তথ্য বা প্রমাণ সামনে আসবে, শনিবার দিন শুনানির সময় সেটা কোর্টে পেশ করবেন ইডির তদন্তকারীরা। ইডি যারা এত তদন্ত করার কথা বলছে, 5892টা কেস ফাইল করেছে বিরোধী দলের নেতা এবং নেত্রীদের উপর, তার কনভিকশন রেট হচ্ছে 0.14%। তারপরে আর কোনো মানুষ এই সংস্থার উপর ভরসা রাখেন? বোঝাই যায় যে এরা বিজেপির বি টিম হিসাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কাজ করছে। এর আগে ক্রীড়ামন্ত্রী থাকাকালীন মদন মিত্র, শিল্পমন্ত্রী থাকাকালীন পার্থ চট্টোপাধ্যায় ও খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় এজেন্সি। কি আছে কারামন্ত্রীর ভাগ্যে? প্রকাশ সিনহা, ভাস্কর মুখোপাধ্যায় ও আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, রাজ্যের জেলমন্ত্রী জেল হবে না বেল পাবে, নিঃসন্দেহে সেদিকে রাজনৈতিক মহল তাকিয়ে আছে। কিন্তু কেন এই জল্পনা? ইডি আজ এই যে আমার সহকর্মী দেখালেন, বীরভূমের এই পাইকরে কিষাণ মান্ডিতে রেড করেছে। তা কারণটা কি? যে 41 লক্ষ টাকা উদ্ধার হয়েছিল মন্ত্রীর বাড়িতে। মন্ত্রী জানিয়েছিলেন তিনি কৃষক, কৃষিজাত পণ্য বিক্রি করে এই টাকা পেয়েছেন। ইডি আজ দেখতে গেছে যে কিষাণ মান্ডিতে কি পরিমাণ ফসল বেচে মন্ত্রী ঠিক কত পরিমাণ টাকা পেয়েছেন। ইডির এই তৎপরতা কি মন্ত্রীর আশঙ্কা বাড়াচ্ছে, নাকি আমার পরের বক্তা সায়নদীপ ওরা সবসময় বলে এসছে সব সেটিং সেটিং সেটিং, আজও সেই সেটিং বলবে? সেটিং কিনা জানি না, তবে সূর্যের আলোয় চাঁদ আলোকিত হয়। শুধু চাঁদকে নিয়ে টানাটানি করলে হবে না, আসল সূর্য সে কোথা থেকে আলো দিচ্ছে, নবান্নের 14 তলা থেকে কিনা জানি না, সেখানে দাঁড়িয়ে সেই ঘুঘুর বাসায় যদি সিবিআই ইডি কিছু করতে পারে তাহলে আসল ব্যাপার ধরা পড়বে। পার্থ থেকে চন্দ্রনাথ, মাধ্যমিক, প্রাথমিক থেকে মাধ্যমিক, উচ্চ প্রাথমিক, উচ্চ মাধ্যমিক, সব চাকরি বিক্রি এবং এই অর্গানাইজড ক্রাইম, তার সঙ্গে গোটা তৃণমূলের একটা দারুণ সম্পর্ক আছে। স্বাধীনতার পর আমি মনে করি এত বড় দুর্নীতি হয়নি। পেঁয়াজের খোসা ছাড়াবার মতন এই যে চন্দ্রনাথবাবু, একই অঙ্গে কত রূপ। উনি এখন কৃষক হয়ে গেছিলেন। এই অমিতাভ বচ্চন একসময় নিজেকে বলতেন আমি কৃষক পরিবারের সন্তান, তেমনি চন্দ্রনাথ দাবি করছে কিনা আমি ঠিক বলতে পারবো না। কিন্তু এই ধরনের দুর্নীতি সে চিত্তরঞ্জন বাবু বলুক আর চন্দ্রনাথের ইডিতে যা গোটা ব্যাপার উঠে আসুক, পেঁয়াজের খোসা ছাড়াবার মতন এই দুর্নীতিগুলো আরও ওপেন হবে। আজকে আমরা চিত্তরঞ্জন বাবুর কথা শুনছিলাম, উনি তৃণমূলের শিক্ষা সেলের সভাপতি ছিলেন, সেই কারণে রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে চেয়ারম্যান হিসাবে, এসএসসি চেয়ারম্যান হিসাবে অ্যাপয়েন্ট করেছিলেন। আবার এই শিক্ষা সেলের চেয়ারম্যান ছিলেন, তিনি হলেন মানিক ভট্টাচার্য। উনি অবশ্য একটু প্রফেশনালি এই দুর্নীতিগ্রস্ত, ছেলে বউ নিয়ে একেবারে গোষ্ঠী শুদ্ধ কোম্পানি খুলে চাকরি বিক্রি করেছে। হয়তো চিত্তরঞ্জনবাবু সেটা পারেনি, তাই উনি চাপের কাছে সরে যেতে বাধ্য হয়েছেন। তো আমি ওনাকে প্রশ্ন করবো যে আমি কেন বলছি যে সূর্য পর্যন্ত যাওয়া উচিত, যে একসময় সিঙ্গুরের প্রাক্তন বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য, তার থেকে আমরা শুনেছিলাম যে চিত্তরঞ্জনবাবু নাকি ওনাকে বলেছিলেন, আদৌ বলেছিলেন কিনা আমি জানি না, যে রাজ্যের মন্ত্রিসভা, মুখ্যমন্ত্রী তার নির্দেশে এই ধরনের গোটা চাকরি বিক্রি এই সমস্ত কাজ চলছে। তাহলে এখন উনি শুধুমাত্র পার্থ চ্যাটার্জি আর মুকুলবাবুকে বলির মাটা করলেন কিনা আমি জানি না, এর পিছনেও সেটিং আছে কিনা আমি জানি না। তবে উনি তৃণমূল থেকে এখন বিজেপি, বা উনি সাক্ষী দিক আর না দিক, 1 তলা থেকে 14 তলা তৃণমূল বিজেপি মিলেমিশে এই চাকরি দুর্নীতির সঙ্গে, এই চুরির সঙ্গে যুক্ত, এটা প্রমাণিত। পশ্চিমবাংলার দুর্ভাগ্য, এসএসসি চেয়ারম্যান তিনি দুর্নীতিগ্রস্ত, প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান চুরি করে জেল কাটছে, মধ্য শিক্ষা পর্ষদের চেয়ারম্যান তিনি জেল খাটছেন, আবার দাঁড়িয়ে আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী তিনি জেল খাটছেন। চোরে চোরে মাস্তুতো ভাই। এখানে সব আগে বলছিল 23 জন বিজেপি নেতা, বিজেপি তো অন্য রাজ্যে অনেক চুরি করে জানি, কিন্তু এই শিক্ষা চাকরি বিক্রির সঙ্গে যুক্ত 28টা লোক জেল কাটছে, 28 জনই তৃণমূল। আমি জানি না কি উত্তর পাওয়া যাবে। সুপার নিউমেরিক নাম্বার মন্ত্রিসভা বসে ঠিক করেছিল, তাহলে শুধু মুকুল রায় বা পার্থ চ্যাটার্জিকে বলির পাঠা করলে হবে? এই গোটা মন্ত্রিসভাটাই ঘুঘুর বাসা। উনি এসএসসি চেয়ারম্যান ছিলেন, এসএসসি একটা স্বয়ংশাসিত সংস্থা, কি করে বাইরে থেকে চাপ দিয়ে সেখানে এই রিক্রুটমেন্টের কাজ হয় আমি ঠিক এটা বলতে পারবো না। এই যে আমি এই ফিরদৌস শামীম এখানে উল্লেখ আছে, ওর কোথাও একটা ইন্টারভিউতে শুনছিলাম যে সরকারি মেমোতে নাকি উল্লেখ করা হয়েছে যে 3টে রিক্রুট দেখাচ্ছে, 3টে কাউন্সিলিং বাদ দিয়ে বাকি সব কাউন্সিলিং অবৈধ সরকারি মেমোতে। আর সেই অবৈধ লোকজনকে নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোরে মিটিং করেছেন, শুধু মুকুল রায় আর পার্থ চ্যাটার্জি বলি বেটা আমি বিশ্বাস করি না। সেটিং এর কথাটা কেন আছে? ঠিকই, কিন্তু নেতাজি ইন্ডোরের কথা তুমি বললে, আজকে যদি 26,000-এর মধ্যে যোগ্যদের চাকরি রাখা যেত,
তাদের যদি দ্বিতীয়বার পরীক্ষা এই চূড়ান্ত অনিশ্চয়তার জায়গায় না পৌঁছতে হতো, এর থেকে ভালো কি হতো? এটাই শেষ করব। সে নিয়ে বিরোধী শাসক যার উদ্যোগ হচ্ছে স্বাগত জানাই আমরা। হাইকোর্টের কাছে সুপ্রিম কোর্ট পর্যন্ত বারবার বলেছিল চাল আর কাঁকড় আলাদা করুন। আমি এই কথাটা বারবার বলেছি, চোর তৃণমূল আর সৎ তৃণমূল আলাদা করা কঠিন হতে পারে, কিন্তু যোগ্য অযোগ্য বাছাই করাটা কোনো আলাদা করার কারণ নেই। তৃণমূল যোগ্যদের নামের তালিকা দেয়নি, তার কারণে এই অযোগ্যরা তৃণমূলের নেতাদের কাছ থেকে সব টাকা আদায় করবে, ওর জন্য ও মুড়ি মুড়কির একদর করে দিয়েছে। কিন্তু আমার কথা হলো ফিরদৌস শামীম যে মন্ত্রিসভার মেমো বার করতে পারে, এটা সিবিআই কেন বার করতে পারে না? এতদিন বাদে কেন সিবিআই সাক্ষ্য নিতে এই এনাদের ডাকা শুরু করেন, আর তার আগে সারদা নারদা থেকে শুরু করে সব ব্যাপার। তুমি 2.5 বছরে এতদিন বলছো, আমি বলছি আগের গুলো তো 11 বছর 14 বছর ধরে সিবিআই একটা ফাইনাল চার্জশিট দিতে পারেনি। এইটাতে অন্তত তৎপরতা বলো। এই না কিসের তৎপরতা? আমি এটাই বলছি, এই অনুব্রত মণ্ডলের মামলায় সিবিআই নাকি ইংরেজি থেকে বাংলা করতে পারেনি বলে জামিন পেয়ে গেছে। এই যে সিবিআই যে দৌড়াদৌড়ি করছে বা চিত্তরঞ্জন বাবুরা যে সাক্ষ্য দিচ্ছে, তাতে কি শুধুমাত্র চুনোপুটি নিয়ে টানাটানি হবে, না রাঘব বোয়াল পর্যন্ত আসলে যাওয়া যাবে? এটা রাজ্যের মানুষের আসল প্রশ্ন। আমি সত্যি পয়েন্টে টেকেন যখন বলছি, তখন আমার ওই অন্নপূর্ণা গ্লাস থেকে শুরু করে উষা হয়ে সুলেখা থেকে শুরু করে যতীন চক্রবর্তীর বক্তব্যগুলো মনে আসে। সত্যি কিছু প্রমাণ করতে পারেনি তো, ওরা আজকে বুক ফুলিয়ে বলে আমরা যে কই মাছ খাইয়েছি প্রমাণ দাও না, ওসব সব মিথ্যে কথা। ফলে সবকিছু মিথ্যে কথা দিয়ে আজকের দিনে সত্যিকে ঢাকা যায় না। আমরা যেটা আমি তোমার কাছে যাচ্ছি, 1 ডজন কমিশন বসেছিল একটার পর একটা মারাত্মক বামফ্রন্ট আমলের ঘটনা নিয়ে, একটা কমিশনের রিপোর্ট মানুষের সামনে এলো না। তোমার আমার আমি সেটাই বলছি যে 77 সালের পরে 7খানা কমিশন বসিয়েছিল বামফ্রন্ট সরকার কংগ্রেসের বিরুদ্ধে, তারও রিপোর্ট আসেনি। তার কারণ বামফ্রন্ট তখন অভিযোগ করেছিল তারা নাকি আমি বলছি যে তৃণমূল সরকার শেষ পর্যন্ত বামফ্রন্ট সরকারের খারাপ নজিরগুলো অনুসরণ করবে। কোনো খারাপকে বলবো না, আমি যেটা বলার চেষ্টা করছি, তোমরা তার মানে জানতে যে এই কমিশনগুলোতে যেগুলো বসানো হচ্ছে কিছু হবে না, করা হয়েছে, চেষ্টা করা হয়েছে, ওটা নিয়ে কথা বলবো না। আমি বলবো যে আমাদের, আমি শেষ করে দিই আমার যেটা বক্তব্য, যে এই যে 19,000 চাকরি যেটা এখন যেটা বলছে চাল কাকুর আলাদা করা গেল না, তাহলে এই যে 6,000 না কত হাজার সেটা আলাদা করা গেল কি করে? সেটা আলাদা করার প্রক্রিয়া কি ছিল? তাহলে সেক্ষেত্রে এই যে যারা যাদের তোমাদের বিকাশ আয় করার জন্য একবার গিয়েছেন ওখানে আদালতে, একবার গিয়েছেন মঞ্চে। আমি বলছি ওর সঙ্গে তো গলার জলে ওদের কারুর সঙ্গে আমি পারবো না, কিন্তু একটা কথা যে চাল আর কাঁকড় আলাদা করার, আচ্ছা বড় গলা হোক কিন্তু বেশি গলা না হয়। আমার উত্তর দিয়ে হলো যে কই মাছ খাইয়েও তৃণমূলের নেতাদের প্রমাণ করা যাবে না ওরা যে চুরি করেছে। অভিযোগটা আমাদের ওপরেও লাগলো, কিন্তু লাগলো না, তুমি যদি এখন 2009 থেকে লোক নই, আমার গাঁও তো লাগবে, আমার গাঁও তো লাগবে, তোমরা 2009 থেকে 2009 সালের টেটের লোকেরা এখনো অবধি বসে আছে, 2008-এর হাইকোর্টের গুঁতোয় ওপরের উত্তরবঙ্গের কতগুলো চাকরির 2009 দাঁড়াও না, 2009 টেট হয়নি, বরঞ্চ 2023-এর টেটে যারা রেজাল্ট বেরোয়নি আজকে তারা এই মহানগরের রাস্তায় সেই 2023-এর যারা পরীক্ষা দিয়েছিলেন তারা মিছিল করেছেন। কিন্তু আমি পরের বক্তার কাছে যাব, ফিরদৌস শামীম। দেখুন, আমি আবার একবার চন্দ্রনাথ সিনহার এই অংশটায় আসবো। 2016 সালে এর সঙ্গেও কিন্তু আমাদের কেন্দ্রীয় সরকার এবং তাদের নীতি এবং তাদের প্রকল্প যুক্ত আছে, কিন্তু সেই প্রকল্প কোনটা? 2016 সালে নরেন্দ্র মোদীর সরকার নিয়ে এলো ইনকাম ডিসক্লোজার স্কিম, কালো টাকা সাদা করার প্রকল্প, যেখানে 45% জরিমানা দিয়ে কালো টাকাকে সাদা করা যাবে। এই প্রকল্পে রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা তার আনঅ্যাকাউন্টেড মানি হিসেবে ঢোকালেন কত? 2 কোটি। এই 2 কোটি কালো টাকার জন্য তাকে জরিমানা দিতে হলো 90 লক্ষ টাকা। সেটাই অঙ্ক, সেটাই এই প্রকল্প। তাহলে 2 কোটি কালো টাকা সাদা হয়ে যাওয়ার কথা। এবার ইডি জানতে চাইলো যে এই 90 লক্ষ টাকা আপনি পেলেন কোথা থেকে, কারণ এই টাকা মন্ত্রী বা মন্ত্রীর স্ত্রীর ইনকাম ট্যাক্স যে রিটার্ন সেখানে দেখানো নেই। মন্ত্রীর উত্তর ছিল এটা তিনি জমির দালালি করে পেয়েছেন।
এই উত্তরগুলো নিয়ে কিন্তু ইডি তাদের এই চার্জশিটে একেবারে স্পষ্ট প্রশ্ন তুলেছে। ঠিক এটা নিয়ে যাব ফিরদৌস শামীমের কাছে। দেখুন, আপনি যে কথা বললেন যে ওই ইনকাম ডিক্লারেশন স্কিম যেটা 2016 সালে, মানে যদি কেউ যে সম্পদ রয়েছে কালো সম্পদ বলেই আপনি যা বলেন, সেই কালো সম্পদ যদি কেউ ডিক্লেয়ার করেন 30% ট্যাক্স, 7.5% সারচার্জ আর 7.5% পেনাল্টি, টোটাল 45% তাকে ট্যাক্স হিসেবে দিতে হবে। এখন এই মন্ত্রী মশাই তিনি কি করেছেন, এবার ধরুন 2 কোটি টাকা দেখিয়েছেন তার আনডিক্লেয়ার্ড অ্যাসেট দেখিয়েছে, এবার 2 কোটি টাকার ট্যাক্স কত হয়? 90 লক্ষ টাকা। এবার এই 90 লক্ষ টাকা আপনি জমা তো দিলেন, কিন্তু তার সোর্স কি? আপনি সেটা ইনকাম ট্যাক্সে আপনাকে ডিসক্লোজ করতে হবে। ইভেন ইনকাম ট্যাক্সে ধরুন আপনি একটি অর্থবর্ষে ইনকাম ট্যাক্সে আপনি যদি ইভেন কোনো টাকা অ্যাডভান্স হিসেবেও পেয়ে থাকেন, তাহলেও কিন্তু আপনাকে সেই অ্যাডভান্স হিসেবে দেখাতে হয়। ফলে ইনকাম ট্যাক্সের স্টেটমেন্টে গিয়ে মন্ত্রীমশাই ধরা পড়ে গেছেন। কিন্তু রাজ্যের একজন মন্ত্রীর হিসেব বহির্ভূত ঘোষিত সম্পত্তি যেটা 2016 সালের স্কিম, একদম সেটা হচ্ছে 2 কোটি টাকা একদম, এবং সেটা তিনি কোথা থেকে বাকি 90 লক্ষ ট্যাক্স দিলেন করলে যে জমির দালালি করে? আমি জানি না এই রাজ্যে, অবশ্য এই রাজ্যে জমির দালালি করে অনেকে অনেক সম্পদ করেছেন, আমি জানি না মন্ত্রীমশাই 90 লক্ষ করলে সেটা খুব স্বল্প টাকা। কিন্তু আমি আসল কথায় আসি, যে কথা চিত্তরঞ্জন বাবু বলছিলেন। দেখুন, চিত্তরঞ্জন বাবু যে সময়কালে না এসএসসি চেয়ারম্যান ছিলেন না, সেই সময়কালে উনি কিন্তু এই ওএমআর শিটের কপিগুলো পরীক্ষার্থীদের কপিগুলো দিয়েছিলেন। কিন্তু 2016 সালে যে 26,000 বাতিল হলো না, ওই 2016 সালে একজনকে ওএমআর শিটের কপি দেওয়া হয়নি। তাহলে সিস্টেমটা ছিল। এবং আমি আপনাদের জ্ঞাতার্থে জানাই, এবং চিত্তরঞ্জন বাবু এটা মানে নিশ্চিতভাবে উনি বলতে পারবেন, এর আগের সরকার একটা সিস্টেম তৈরি করেছিল। কি জানেন তো, এই যে নাইসা বলে আমরা এত চিৎকার করি, এর আগের সরকার আইবিএম থেকে কম্পিউটার কিনেছিল 4 কোটি টাকা দিয়ে, সফটওয়্যার কিনেছিল, কুলিং মেশিন সিস্টেম কিনেছিল, ইউপিএস কিনেছিল, 10 থেকে 12 কোটি টাকা খরচা করেছিল। এসএসসির নিজস্ব এই সমস্ত ব্যবস্থা, যে ওএমআর শিট তারা নিজেরাই এভ্যালুয়েট করবে, ওএমআর শিটে কে কত নাম্বার পেয়েছে সেটা তারা নিজেরাই সেটা অ্যাসেস করবে, এর জন্য কোনো বাইরের সংস্থাকে এর দায়িত্ব দিতে হয় না, নাইসাকে দায়িত্ব দিতে হয় না। এবং শুধু তাই না, 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় 5টা সংস্থা তারা টেন্ডার ভরেছিল। তার মধ্যে সরকারি সংস্থা সরস্বতী প্রেসও ছিল। একমাত্র সরস্বতী প্রেসই যে 3টে হেড বানানো হয়েছিল, যে ওএমআর শিট প্রিন্টিং, ওএমআর শিট রিঅ্যাসেস এবং সেই ওএমআর শিটগুলো পৌঁছে দেওয়া, এই যে ট্রান্সপোর্টেশন, এই 3টে হেডে একমাত্র সরস্বতী প্রেসই সঠিকভাবে টেন্ডার ভরেছিল। অথচ সেই সরস্বতী প্রেসকে টেন্ডার না দিয়ে নাইসাকে টেন্ডার দিল, যারা একেবারে কনসোলিডেটেড হয়েছে ওই 3টে হেডের একসাথে বলে দিল 8,000 টাকা প্রতি 1000 কপিতে আমরা নেব। তাদেরকে, যারা বেসিক্যালি টেন্ডারের যে প্রসেস সেটাকে ভায়োলেট করেছিল, তাদেরকে টেন্ডার দেওয়া হলো। অথচ সরস্বতী প্রেস আমি যতদূর জানি যে সরকারি সংস্থা, তাকে দেওয়া হলো না। এই সেম জিনিস করা হয়েছে প্রাইমারির ক্ষেত্রে। প্রাইমারির ক্ষেত্রে এস বাসুরায়ান কোম্পানি, সেটা একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম, তার কোনো প্রকার এই ধরনের কোনো অভিজ্ঞতা নেই, তাকে দেওয়া হলো কি না, সে আগে টেস্ট কন্ডাক্ট করেছে, সেই জন্য কোনো প্রকার অন্য কাউকে টেন্ডারে অংশগ্রহণ করতেই দেওয়া হলো না। এস বাসুরায়ান কোম্পানিকে তাকেই কনফিডেন্সিয়াল সেকশন হিসেবে ব্যবহার করে তাকেই সমস্ত কিছু এই ওএমআর শিটগুলো রিঅ্যাসেস করতে দিল। আর বাকি ইতিহাস তো আপনারা জানেন, ওএমআর শিটের না ফিজিক্যাল কপি রয়েছে প্রাথমিকের ক্ষেত্রে, না ওএমআর শিটের ওই মিরর ইমেজ রয়েছে, শুধুমাত্র যেটা রয়েছে সেটা এডিটেবল কপি। এই ধরনের কোম্পানিগুলোকে এনগেজ করে আসলে এরা দুর্নীতি করেছে। এই চিত্তরঞ্জন বাবুর এখানে বসে আছেন 2011 থেকে 2013, সেই সময়কালে 12 আরএসটি ঘটেছে, 12 আরএসটি নিয়ে মামলা হয়েছে। কিন্তু সেই মামলায় যারা মামলাকারী তারা হেরেছে, এসএসসিকে কিন্তু গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল করতে হয়নি, এসএসসিকে লিস্ট টাঙাতে হয়নি। তার মানে কি? তার মানে মামলা হলেই গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল হয় না। সেটা তৃণমূল কংগ্রেসের আমলেও যদি চিত্তরঞ্জন মণ্ডলের মতো এসএসসি চেয়ারম্যান থাকে, আমি ওনার গুণগান করার জন্য বলছি না, উনি যদি কোনো অপরাধ করে থাকেন তারও শাস্তি পাবেন, কিন্তু এটা তো ঠিক যে ওনার আমলে যে নিয়োগ প্রক্রিয়া হলো সেই নিয়োগ প্রক্রিয়া নিয়ে মামলা হলেও নিয়োগ প্রক্রিয়া বাতিল হয় না। তাহলে নতুন অন্য কোনো চেয়ারম্যানের ক্ষেত্রে কেন বাতিল হয়? তার কারণ তখন সেই ক্ষেত্রে 5 সদস্যের ইললিগাল কমিটি তৈরি করে দেন সরকার, সেই কমিটিকে অ্যাকসেপ্ট করে নেয় এসএসসি এবং মাথায় ওই এসপি সিনহার মতো লোকজনকে বসিয়ে তিনি যা বলছেন সেটা শুনে তাদের নাম ওই 0 থেকে বাড়িয়ে 53 করেন। ফলে নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়। রিপিটেশন করব যা যে এই যে বলেন না রাজ্যের মুখ্যমন্ত্রী যে মামলা করে আটকে রেখেছেন, তার মানে মামলা করেই চাকরি আটকে রাখা যায় না, ওই ঘটনাটা যেটা বলে এটা প্রমাণ। দ্বিতীয় কথা হলো যে এই যে স্ত্রীর নামে, আপনি শুধু কিষাণ মান্ডির কথা বলছেন, জন্মনাথ সিনহা স্ত্রীর নামে কত সম্পত্তি কেনাবেচা করেছে এই প্রাথমিক শিক্ষা পর্ষদের টাকায়, কিন্তু 2014 সালের
ক্রিমিনালকে 2025-এ ইডি তদন্ত করবে, এই ক্রিমিনালগুলো লুকিয়ে রাখবে। লাস্ট কথা ও বললো না 2009 টেট 2009 টেটের নোটিফিকেশন হয়েছিল, 12 রিক্রুট হয়েছে। আমি আমি বলছি সায়নদীপ প্রদীপ্ত যেটা বলছিল একদম প্রদীপ্তর উত্তর 2008-এর রাজীব ব্যানার্জি ছিল, 2008-এর রাজীব ব্যানার্জি ছিল, 2008-এর চাকরি গেছে প্রদীপ্তর উত্তরটা নেই। ও যেমন 2008-এর কথা বলছে, সেই 2008-এর কথাই ক্যাগের রিপোর্ট, সেই ক্যাগের রিপোর্টও কিন্তু জনসমক্ষে রয়েছে। আমি জানি না সিবিআই কি করছে, আমি জানি না 2200 চাকরি যে চলে গেল আনডিভাইডেড মেদিনীপুরে এবং এই 2012 সালে এসে গেছে সেই 90s-এর চাকরি, সেটা নিয়ে সিপিএম এর কি বক্তব্য আছে। 100 কোটি টাকার স্ক্যাম কেরালায় ইডি ধরেছে, সাকসেস রেট কি, ওখানে কি সেটিং চলছে সিপিএম আর বিজেপি? আমার জানা নেই। আরে প্রদীপ্তর এই প্রশ্ন তো রাহুল গান্ধী একাধিক দিন করেছেন, যে নির্বাচনের সময় অন ক্যামেরা বলেছেন যে পিনারাই বিজয়নের সঙ্গে নরেন্দ্র মোদীর সেটিং আছে। আমি তো সেটাই বারবার বলছি, তাহলে তোমরা একই কথা বলছো, অফিশিয়ালি বলছো যে তার মানে কি, না না আমি বলছি একই বলছে সেটা গ্রহণযোগ্য না, রাহুল গান্ধীটা গ্রহণযোগ্য নাকি বেঙ্গল সিপিএম এর গ্রহণযোগ্য? রাহুল গান্ধী আর সোনিয়া গান্ধী নিজেই তো বেলের মধ্যে আছে, তাহলে তো এখন সবাই বলবে যে তাহলে কংগ্রেসের সাথেও বিজেপির সেটিং আছে, ওদিকে কংগ্রেসের সাথেও বিজেপির সেটিং, তৃণমূলের সাথেও সেটিং, সিপিএম এর সাথেও সেটিং, সবাই যে যার মতন সেটিং বলে যাচ্ছে, কিন্তু চুরিটা কেউ স্বীকার করবে না। না যতীন চক্রবর্তীর কথা সিপিএম স্বীকার করবে না, কুণাল ঘোষকে নিচে পড়ে গেছে চোর সেটা স্বীকার করবে না। আবার আমি এবার পুরোটা ক্যাকোফনি হয়ে যাওয়ার আগে চাকরিহারা গ্রুপ দেখুন, আমি একটাই কথা বলছি যে মাথা খেও না, তার কারণ হচ্ছে এই আলোচনার পরবর্তী পর্যায়ে এমনিতেই একটা অ্যামিবা নিয়ে আমরা আলোচনা করব, যার কাজটাই হচ্ছে মগজ খায়, মগজ খেয়েও অ্যামিবা অনেকে বলছেন। কিন্তু জোকস অ্যাপার্ট, আমি এরপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ, কলকাতা হাইকোর্টে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা আজকে ঠিক কি বললেন পরের প্রতিবেদনে দেখাবো। ফের ধাক্কা খেল রাজ্য সরকার। চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়ার সিদ্ধান্তের ওপর আগেই অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার সেই অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ আরও বাড়ালেন বিচারপতি অমৃতা সিনহা। বিচারপতি তার নির্দেশে বলেছেন 2026 সালের 30শে জানুয়ারি পর্যন্ত চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের এই ভাতা দেওয়া যাবে না। গত 26শে এপ্রিল রিভিউ পিটিশনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চাকরিহারা শিক্ষাকর্মীদের জন্য ভাতা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। গ্রুপ সির ক্ষেত্রে চাকরিহারাদের জন্য মাসে 25,000 টাকা এবং গ্রুপ ডির ক্ষেত্রে মাসিক 20,000 টাকা ভাতা দেওয়ার ঘোষণা করা হয়, যার বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের করেন কয়েকজন চাকরি প্রার্থী। সেই মামলায় 20শে জুন ভাতা দেওয়ার সমর্থনে রাজ্য সরকারের সব যুক্তি খারিজ করে দেয় হাইকোর্ট। ভাতা দেওয়ার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন বিচারপতি অমৃতা সিনহা। বিচারপতি তার কড়া পর্যবেক্ষণে বলেছিলেন, রাজ্য সরকারকে এই প্রকল্প চালিয়ে যাবার অনুমতি দিলে তার নীরবে প্রতারণা ও দুর্নীতিকে সমর্থন করার সমান হবে। বিচারপতি তার নির্দেশে এও বলেছিলেন, এই প্রকল্পের মাধ্যমে বেশ কিছু ব্যক্তি আদালতে যাদের জালিয়াতিমূলক কাজের সঙ্গে যুক্ত থাকা প্রমাণিত হয়েছে, তাদেরকে কোনো কাজ বা কর্তব্য পালন ছাড়াই সরকারি কোষাগার থেকে প্রতি মাসে 25,000 বা 20,000 টাকা দেবার কথা বলা হয়েছে। বিচারপতির পর্যবেক্ষণ ছিল, বিতর্কিত এই প্রকল্পের মাধ্যমে রাজ্য কোনো কর্মসংস্থান তৈরি করছে না, কোনো বেকার প্রার্থীকে সরকারি সাহায্য প্রদান করছে না। উল্টে মনে হচ্ছে প্রতারণার কারণে যাদের চাকরি বাতিল হয়ে গেছে রাজ্য সরকার তাদেরই আর্থিক সহায়তা করছে। এবার সেই অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদে বৃদ্ধি করল কলকাতা হাইকোর্ট। সামান্য আইনের ছাত্র এটা জানেন, সাধারণ যারা আইনের সঙ্গে দূর দূর পর্যন্ত সম্পর্কিত নন তারাও জানেন, এ ধরনের অবাস্তব কোনো পদক্ষেপ সরকার যদি নেয় সেটা কোর্টে গ্রহণযোগ্য হবে না। সচেতনভাবেই আমাদের আইনজীবী মুখ্যমন্ত্রী তিনি এই পদক্ষেপ নিয়েছিলেন। এর আগে চাকরি বাতিলের কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল রেখে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে জানিয়েছিল, গ্রুপ সি গ্রুপ ডি কর্মী নিয়োগেই সবচেয়ে বেশি অনিয়ম ধরা পড়েছে। এই প্রেক্ষাপটে গত 17 এপ্রিল সর্বোচ্চ আদালত জানায়, শুধুমাত্র যে শিক্ষকরা দাগী বা অযোগ্য হিসাবে চিহ্নিত নন, 31শে ডিসেম্বর পর্যন্ত তাদের চাকরি বহাল থাকবে। তবে নতুন এই নির্দেশ গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য প্রযোজ্য নয়। অর্থাৎ অশিক্ষক কর্মীদের এখন থেকেই চাকরি ছেড়ে, তাই তাদের স্কুলে ফেরার কোনো সুযোগই দেওয়া হয়নি। মুখ্যমন্ত্রী মানবিকতার খাতিরে এই পরিবারগুলির পাশে দাঁড়াতে গেছিলেন, আর এই সিস্টেমটার একটা অংশ সেটাও কেড়ে নিতে চায়। এখনই তারা দেখতে পাচ্ছেন কারা পাশে থাকতে চায়
আর কারা সব দিক দিয়ে ক্ষতি করতে চায়। এসএসসি 2016 সালের প্যানেল বাতিলের পর সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে কমিশন। গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মী নিয়োগের জন্য অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে 16 সেপ্টেম্বর থেকে। 31 অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে। সৌভিক মজুমদার, শিবাশিস মৌলিক ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আপনারা দেখলেন যে 2016 এসএসসির গ্রুপ সি আর গ্রুপ ডির চাকরিহারাদের মাসে 20 এবং 25,000 টাকা করে ভাতা দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রী করেছিলেন। সেই সরকারি সিদ্ধান্তের ওপর আজ স্থগিতাদেশের মেয়াদ বাড়ালেন কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অমৃতা সিনহা। বিচারপতি সিনহা সামনের বছরের 30 জানুয়ারি পর্যন্ত এই স্থগিতাদেশের মেয়াদ বাড়ালেন। দেখুন, আমরা জানি যে নিয়োগ দুর্নীতিতে গ্রুপ সি আর গ্রুপ ডি সব থেকে বেশি দুর্নীতি হয়েছে। গ্রুপ সিতে প্রায় 39% এবং গ্রুপ ডিতে প্রায় 45%। আপনাদের মনে থাকবে যে এই অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের সেই ভার্ডিক্টে যে মেনশন ছিল এই দুটো পার্সেন্টেজের আপনাদের দেখিয়েছিলাম। রাজ্য সরকার সুপ্রিম কোর্টের রায় মেনে দাগিদের থেকে এখনো পর্যন্ত টাকা ফেরত নেয়নি, বরঞ্চ ভাতা দেওয়ার সিদ্ধান্তে রাজ্য সরকার কিন্তু অনড়, চ্যালেঞ্জও হয়েছে এই সিদ্ধান্ত। এর পেছনের অঙ্কটা বিশ্বনাথ ঠিক কী হতে পারে? দেখুন সুমনদা, 34 বছরে বামফ্রন্ট সরকারকে যখন অপসারণ মানুষ করার সিদ্ধান্ত নিয়েছিল, তখন কিন্তু মানুষ ভাবতে পারেনি যে পরিবর্তনের সরকারটা দুর্নীতিগ্রস্ত হবে। মানুষ কিন্তু ভাবতে পারেনি যে সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত দুর্নীতির প্রতীকে পরিণত হবেন। ফলে মানুষ কিন্তু ঠকেছে সুমনদা, মানুষ ঠকেছে। দেখুন, চিত্তরঞ্জন বাবু বলছিলেন যে পার্থ চট্টোপাধ্যায় এবং মুকুল রায়ের চাপ দিয়েছে এবং বাধ্য হয়েছেন উনি পদত্যাগ করতে। পার্থ চট্টোপাধ্যায় মুকুল রায় কোন সাহসে চাপ দিলেন? মানে তার মাথা উপরে কে আছেন? আমরা তো সবাই জানি একটাই পোস্ট তৃণমূল কংগ্রেসের, আর সবগুলো ল্যাম্প পোস্ট। পার্থ চট্টোপাধ্যায় এত ক্ষমতা আছে আমি বিশ্বাস করি না। একবার সর্বোচ্চ পর্যায় থেকে যদি সিস্টেমেটিক দুর্নীতির সিদ্ধান্ত না নেওয়া থাকে, তাহলে কেন চিত্তরঞ্জন বাবু মানে নবান্নে গিয়েও দেখা করতে পারলেন না? কেন দেখা করতে পারলেন না? যখন পার্থ চট্টোপাধ্যায় চাপ দিলেন যে আপনাকে পদত্যাগ করতে হয়, সুপারিশ মানুন নাহলে পদত্যাগ করুন, তখন পদত্যাগ যখন ওনাকে করতেই হলো, উনি শেষ চেষ্টা পর্যন্ত করেছিলেন যে সর্বোচ্চ পর্যায়ে গিয়ে অন্তত বলতে যে দেখুন আমাকে অন্যায়ভাবে চাপ দেওয়া হচ্ছে। কেন দেখা করলেন না? তার মানে সিস্টেমেটিক্যালি সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছিল দলের তরফ থেকে, মাথার তরফ থেকে, যে 30% আমার কর্মী সমর্থকরা খাক, আমি তাদের চাকরি দিতে পারছি না, তারা টাকা তুলুক, আর বাদবাকি 70% আসুক। এই 70% রিফ্লেকশন আপনারা দেখেছেন পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়িতে যখন 50 কোটি টাকা কারিগরি টাকা পাওয়া গেছিল, যখন 10 কেজি সোনা পাওয়া গেছিল, এবং বিভিন্ন নেতাদের বাড়িতে যখন কারিগরি টাকার উৎস জানা গেছিল, তাতে বোঝা গেছিল যে একটা সিস্টেম চালু করেই দিয়েছিল যে এই সমস্ত চাকরিগুলো বিক্রি করা হবে এবং তৃণমূল কংগ্রেসের নেতারা লুটে পুটে এই টাকা তুলবে, দলের জন্য কিছুটা দেওয়া হবে, বাদ বাকিরা নিজেরা খাবে। ফলে আমি পরিষ্কার করে বলছি, চিত্তরঞ্জন মণ্ডল থাকলে অসুবিধা হতো। এই লোকটাকে আমি বহুদিন থেকে চিনি। এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফিজিক্সের অধ্যাপক ছিলেন, সৎ মানুষ ছিলেন। সৎ মানুষের স্থান নেই তৃণমূল কংগ্রেসের, কারণ মাথাটাই অসৎ, মাথাটাই অসৎ। ফলে তৃণমূল কংগ্রেসের যে সিস্টেমেটিক দুর্নীতি, সেটা কি কেবল শিক্ষাক্ষেত্রে সুমনদা? সেই দুর্নীতি তো আপনি দেখেছেন যে মানে 100 দিনের কাজের দুর্নীতিতে দেখেছেন, আবাস প্রকল্পের দুর্নীতি, গরিব মানুষের টাকা লুট করেছে তৃণমূল কংগ্রেসের নেতারা। একটা দুর্নীতিগ্রস্ত দল কোন লেভেলের দুর্নীতি চালাতে পারে তার প্রত্যেকটা ক্ষেত্রে ছাপ রেখেছে। আপনি পুরসভার দুর্নীতি দেখেছেন, আপনি দুর্নীতিটা মানে হাসপাতালের দুর্নীতি দেখেছেন, স্বাস্থ্য দুর্নীতি দেখেছেন, যেটা নিয়ে এখনো মামলা চলছে। ফলে দুর্নীতিটা যদি প্রাতিষ্ঠানিকভাবে রূপ নেয় এবং সিদ্ধান্ত যদি দলের শীর্ষ নেতৃত্ব নিয়ে থাকে যে ভাই দুর্নীতি করে টাকা দলের জন্য তৈরি করতে হবে, নিতে হবে, এবং দুর্নীতির মাধ্যমেই আমাকে সমাজকে পরিচালনা করতে পারবে। তৃণমূল কংগ্রেস যেটা করেছে সুমনদা, সেটা হলো বাঙালি সমাজটাকে দুর্নীতিগ্রস্ত করেছে। বাঙালির অল্প স্বল্প দুর্নীতি ছিল না, অবশ্যই ছিল। সিপিএম এর আমলে দুর্নীতি ছিল না, অবশ্যই ছিল। কিন্তু বাঙালি একটা সমাজকে দুর্নীতি প্রবণ করে তোলা বা বিভিন্ন সমাজের বিভিন্ন জায়গায় দুর্নীতিকে ছড়িয়ে দেওয়া, যেটাকে বলা হয় যে করাপশনের ডিসেন্ট্রালাইজেশন এবং ইনস্টিটিউশনালাইজেশন, এই দুটো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে
হয়েছে। আমি দুটো প্রশ্ন আপনি দুটো কথা বললেন, একটা হচ্ছে প্রাতিষ্ঠানিকরণ এবং আরেকটা হচ্ছে বিকেন্দ্রীকরণ, কিন্তু আমার বক্তব্য একটা কোনো রাজনৈতিক দল, তৃণমূল কংগ্রেস হতে পারে, বিজেপি হতে পারে, সিপিএম হতে পারে, কংগ্রেস হতে পারে, তারা একটা গোটা সমাজকে দুর্নীতিগ্রস্ত বা দুর্নীতির সমর্থক করতে পারে? না না, এটা সম্ভব নয়। তার মানে সমাজে গোলমাল আছে, এ কোনো রাজনৈতিক দলের পক্ষে সমাজ বদল করা সম্ভব? যে আমাদের সমাজটা হলো পলিটিক্যাল সোসাইটি, আমার কথা নয়, বিখ্যাত সমাজতাত্ত্বিকদের কথা। একটা পলিটিক্যাল সোসাইটিকে যদি আপনাকে গ্রাস করতে হয় তাহলে পলিটিক্যাল পার্টি এবং তার ইনস্টিটিউশনের মাধ্যমেই হয়, এবং সেটা করেছে। কিন্তু আমি বলছি একটা সমাজ দুর্নীতিপরায়ণ হয়ে গেল, এটা একটু জেনারেলাইজেশন এক, আর দুই হচ্ছে এটা জোর করে করা যায় না, তাহলে বলতে হবে যে সমাজেই গোলমাল ছিল। আমি একেবারে একমত নই, ধরি মাছ না ছুঁই পানি কথা বলতে পারবো না, আমি ইহাও আছি উহাও আছি বলতে পারবো না, কিন্তু একটা সার্বিক সমাজ দুর্নীতিগ্রস্ত, এবং সেটা কোনো জাদুরন্তে তৃণমূল কংগ্রেস বা কংগ্রেস করে দিলে এটা হতে পারে না। সাথে আমি পুরো ডিফার করে বলছি, সম্পূর্ণ আপনার সঙ্গে দ্বিমত। আমিও আপনার সাথে দ্বিমত। সেটা হলো যে দুর্নীতি, যে ছবিটা আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি চারিদিকে, সেই দুর্নীতিটা প্রাতিষ্ঠানিক যদি না বলি তাহলে একজন দুর্নীতি প্রাতিষ্ঠানিক বলুন না, কিন্তু একটা 15 বছরে একটা রাজনৈতিক দল একটা গোটা সমাজকে দুর্নীতিগ্রস্ত করে দিল, এটা বিশ্বাসযোগ্যই নয়। প্রমাণ শব্দটা কেন আমি বারবার বলছি, তার কারণটা হলো আজকে ব্যাপক দুর্নীতির পরেও একটার পর একটা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয় প্রমাণ করে যে মানুষ দুর্নীতির সাথে উঠতে জানে, বসতে জানে। ফলে আপনি মনে রাখবেন, একটা টলারেন্স, অর্থাৎ কারাপশনের টলারেন্স সোসাইটির মধ্যে এসছে জন্যই আমি এই কথাটা বলছি যে সোসাইটি সার্বিক সামাজিক অবক্ষয়ের ফর্মুলাটা আমি সম্পূর্ণ দ্বিমত, আমি একমত করে ছেড়ে দিচ্ছি। একটা আমি বলছি, এর সবচেয়ে বেশি লস কার হয়েছে জানেন তো? বাঙালির সবচেয়ে গর্বের জায়গা ছিল শিক্ষা। বাঙালি গরিব থাকতে পারে, গুজরাটিদের মতন এত প্রভাবশালী না থাকতে পারে আর্থিক দিক থেকে, কিন্তু মানে মগজের উপর ভিত্তি করে বাঙালি এগিয়েছে দিনের পর দিন। একের পর এক কালচারিক সাংস্কৃতিক যে বিপ্লব হয়েছে শিক্ষার উপর ভিত্তি করে, বাঙালির শিক্ষাটাকে কিন্তু একেবারে তলানিতে ঠেকে দিয়েছে তৃণমূল কংগ্রেস। ঐতিহাসিক ভাবে বাংলা বাঙালি নানা গল্প শোনায় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা, সেই বাঙালিকে যে মানে শিক্ষাগত দিক থেকে যেভাবে পিছিয়ে দিয়েছে, মেধা যেভাবে রাজ্য ছাড়ছে, তার দায় কিন্তু তৃণমূল কংগ্রেসের নিতে হবে। এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতিতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি বলছি একটা রাজনৈতিক দল তার জয় পরাজয় নানা ইস্যুর ওপর নির্ভর করে, শুধুমাত্র একটি ইস্যুতে সে জিতেছে মানে দুর্নীতি নিয়ে বঙ্গ সমাজ গোটাটা দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে বা টলারেন্স হয়ে গেছে গোটা সমাজের, এইটা আমরা একটু আনডিস্টার্ব চাইছি। মানে আমার বক্তব্য হচ্ছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি আর ডিসেন্ট্রালাইজড এমন হলো যে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় যেখানে স্যার পড়ান, সেখানে এমন একজন ডাইরেক্টর প্রাক্তন উপাচার্য অথরাইজড মানে ডিস্টেন্সে নিয়োগ করে গেলেন 1,44,000 টাকা, যে জীবনে প্রফেসরশিপ করেননি। এমন কিছু কাজ করে গেলেন 17 লক্ষ টাকার, যে 17 লক্ষ টাকা হচ্ছে ওই পরীক্ষা সংক্রান্ত কাগজপত্রের জন্য, সেটা নিয়ে আমরা কথা বলতে পারছি না। কে নিয়োগ করেছিলেন উপাচার্যকে? সেই উপাচার্যকে নিয়োগ করেছিলেন রাজ্যপাল। সেটা নিয়ে তদন্ত হবে, নিশ্চয়ই হবে। আমার বক্তব্য এখানে খুব পরিষ্কার, আমি জাস্ট ক্লোজ করব। আমার বক্তব্য, তৃণমূল দলকে খারাপ করতে গিয়ে সাধারণ ভোটারদের যে পর্যায়ে স্যার গতদিনকেও ফেলেছেন যে ভাতাজীবী হয়ে যাচ্ছে, আরে তাহলে স্বামী বিবেকানন্দ ভুল ছিলেন, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ভুল ছিলেন। ও যেটা বলল একেবারে এটাই প্রমাণ করে যে পশ্চিমবাংলায় কিভাবে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে। মান্যতা দিয়ে বলছি প্রদীপ্ত, আমি তো এই আশঙ্কাটাই করছি যে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় সমস্ত দুর্নীতি। দেখুন এই দুর্নীতিকে মানে আমি কতগুলো মানে এই শব্দবন্ধের, এটা একটা প্রি প্ল্যান মাল্টিলেয়ার ইনস্টিটিউশনাল কারাপশন। কিন্তু প্রাথমিকের ক্ষেত্রে প্রাথমিকে অ্যাক্টে বলা আছে যে অ্যাপয়েন্টিং অথরিটি হবে ডিপিএসসি। এই সরকার ক্ষমতায় আসার পূর্বে পর্যন্ত ডিপিএসসি নিয়োগ করত। এবার এই সরকার ক্ষমতায় এসে ডিপিএসসি মানে একটা হোল বডি, 44 জনের বডি, যার মধ্যে এমএলএ থাকতো, এমএলএ বেশিরভাগ ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের হবে, জেলা পরিষদের সদস্য থাকতো, শিক্ষক প্রতিনিধি থাকতো, সেটাকে ভেঙে দিয়ে একজন চেয়ারম্যান করা হলো। আর সমস্ত ক্ষমতা বোর্ডের হাতে দেওয়া হলো। কেন? সেন্ট্রালাইজড হতে বাজার থেকে টাকা দেবে। আর একটা শব্দ আমি শুনছি না, আমি পরের প্রতিবেদনে সরাসরি চলে যাব। আবার বলছি আমি যে দুর্নীতি এবং সেই দুর্নীতির যারা কারিগর, যারা মাথা,
প্রত্যেকে ধরা পড়ুক এবং কঠোর শাস্তি হোক। কিন্তু একটা জিনিস পরিষ্কার, আজকেও এই শহরে, এই রাজ্যে যখন একজন গরিব ট্যাক্সিওয়ালা টাকার ব্যাগ নিয়ে থানায় যায়, কিংবা একজন সাধারণ মানুষ তার গোটা জীবন ধরে একটা সততার সাধনা করে, আমি বলছি গোটা সমাজ দুর্নীতিগ্রস্ত বা দুর্নীতিকে তারা মান্যতা দিয়েছে, এইটাই আমি বিশ্বাস করি না। কিন্তু এখানে আমি দুর্নীতির অভিযোগ যাদের বিরুদ্ধে, মন্ত্রী চার্জশিটে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা সম্পর্কে ইডি কি দাবি করেছে এই প্রতিবেদন দেখাবো। নিয়োগ দুর্নীতি তদন্তে শুক্রবার বীরভূমের কিষাণ মান্ডিতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর এই বীরভূমেরই তৃণমূল নেতা চন্দ্রনাথ সিংহের বিরুদ্ধে উঠেছে দুর্নীতির অভিযোগ। কেন্দ্রীয় এজেন্সি ইডির চার্জশিটেই তার বিরুদ্ধে তোলা হয়েছে চাঞ্চল্যকর সব অভিযোগ। এই চার্জশিটেই উঠে এসেছে প্রায় কোটি টাকার জরিমানা দিতে গিয়ে কিভাবে প্রশ্নের জালে জড়িয়ে যান তৃণমূল সরকারের কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ। চার্জশিটের 38 এবং 39 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে 2016 সালে ভারত সরকার ইনকাম ডিসক্লোজার স্কিম চালু করে, যার মাধ্যমে কেউ 45% জরিমানা দিয়ে নিজের না দেখানো সম্পত্তি দেখাতে পারে। এই প্রকল্পে চন্দ্রনাথ সিংহ প্রায় 2 কোটি টাকার সম্পত্তি দেখান, ফলে তার জরিমানার অঙ্ক দাঁড়ায় প্রায় 90 লক্ষ টাকা। চন্দ্রনাথ সিংহ জানান, জরিমানার এই 90 লক্ষ টাকা তিনি ইন্ডিয়ান ব্যাংকের একটি অ্যাকাউন্ট থেকে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে মিটিয়ে দেন। ইডি সূত্রে দাবি, এরপরই তৃণমূল সরকারের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ এই প্রশ্নে জড়িয়ে যান যে 90 লক্ষ টাকা তিনি কোথা থেকে পেলেন। ইডির চার্জশিটে উল্লেখ করা হয়েছে, চন্দ্রনাথ সিংহ জানান জরিমানা হিসেবে মেটানো এই 90 লক্ষ টাকা তিনি পেয়েছিলেন জমির দালালি করে, যা তাঁর বা তাঁর স্ত্রীর ইনকাম ট্যাক্স রিটার্নে দেখানো হয়। কিন্তু এই দাবির সপক্ষে তিনি কোনো নথি দেখাতে পারেননি। এরপর তিনি জানান, সে বছরের ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলে তিনি এই 90 লক্ষ টাকা দেখাননি। চন্দ্রনাথ সিংহর পরিবারের আয়কর রিটার্ন ফাইল নিয়ে আরও চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে ইডির চার্জশিটে। সেখানে দাবি করা হয়েছে 2016 সালের 9 নভেম্বর থেকে 30 ডিসেম্বরের মধ্যে নগদ জমা নিয়ে স্ত্রীর আয়কর রিটার্নের ফাইলে মিথ্যে তথ্য দেন চন্দ্রনাথ সিংহ। এটা আর কিছুই নয়, অযোগ্যদের প্রাথমিকে চাকরি দেওয়ার নাম করে যে টাকা তোলা হয়েছিল তা লুকোনোর চেষ্টা। একা চন্দ্রনাথের সিনার বাড়িতেই চন্দ্রোদয় হয়েছে এরকম মনে করার কোনো কারণ নেই। কোনো কোনো জায়গায় সূর্যোদয় হয়েছে। মানুষ চাইছে সেই বাড়িগুলোতে ইডি পৌঁছক সেটা দেখতে। চার্জশিটে ইডি আরও দাবি করেছে, নিয়োগ দুর্নীতিতে জড়িত 2 অভিযুক্ত কুন্তল ঘোষ ও তাপস মণ্ডল লিখিত বয়ানে জানান, চন্দ্রনাথ সিংহ অযোগ্য প্রার্থীদের নামের তালিকা তাদের কাছে পাঠিয়েছিলেন। ইডির দাবি, তাপস মণ্ডল বেসরকারি বিএড ও ডিএলএড কলেজ সংগঠনের সভাপতি ছিলেন। চন্দ্রনাথ রাজ্যের মৎস্যমন্ত্রী থাকাকালীন ওই সংগঠনের অনুষ্ঠানে যেতেন। চার্জশিটে ইডির তরফে দাবি করা হয়, 159 জনের অযোগ্য প্রার্থীর নামের একটি তালিকা ওই মামলায় অন্যতম অভিযুক্ত কুন্তল ঘোষের নিউ টাউনের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল। ইডি সূত্রে দাবি, চন্দ্রনাথ সিংহ ওই 159 জনের থেকে 8 থেকে 10 লক্ষ টাকা নিয়েছিলেন। 2016 থেকে 2024-এর মধ্যে চন্দ্রনাথ সিংহ, তাঁর স্ত্রী কুন্তলা সিংহ ও 2 ছেলের নামে থাকা 8টি রাষ্ট্রায়ত্ত এবং একটি বেসরকারি ব্যাংকের অ্যাকাউন্টে বিপুল টাকার লেনদেন হয়, যার পরিমাণ কোটি টাকার কাছাকাছি। চার্জশিটে এজেন্সি যা লেখে সেটা ধ্রুব সত্য, সেটা ভাবার কোনো কারণ নেই। এই সব সময় মামলা চালাবার জন্য কিছু জিনিস লিখে জমা দেয়, তারপরে সেটা প্রমাণ সাপেক্ষ বিষয়, অর্থাৎ চার্জশিট মানে সেটা ধ্রুব সত্য একদম নয়। শেষ অবধি কি হবে, ঠিক জায়গায় পৌঁছবে কেন্দ্রীয় এজেন্সি? আবির দত্ত, শিবাশিস মৌলিক ও রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আমি পরের বিষয়ে যাব, কিন্তু তার আগে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিতর্কিত বিষয় বিশ্বনাথ চক্রবর্তী তুলে দিয়েছেন। সেটা হচ্ছে ওনার বক্তব্য তৃণমূলের জয় প্রমাণ করে যে বাঙালি দুর্নীতি নিয়ে শুধু সহনশীল বলেননি, যে সমাজটা দুর্নীতিগ্রস্ত। আমি দ্রুত একবার যারা আছেন তাদের মত নেব। আমি বলছি বাঙালি সমাজকে দুর্নীতি প্রবণ করে তুলেছে। আমি বলেছি মানুষ দেখবেন, কিন্তু আমার বক্তব্য খুব পরিষ্কার। একটা রাজনৈতিক দল 15 বছরে একটা সমাজ তাকে দুর্নীতিগ্রস্ত বা দুর্নীতি, আপনার ভাষায় দুর্নীতি প্রবণ করে তুলতে কোনো রাজনৈতিক দল পারে না। তাহলে বুঝতে হবে সেই সমাজে গোলমাল ছিল। অর্থনীতিতে ট্রিকল ডাউন থিওরি বলে একটা থিওরি আছে, সেটা হচ্ছে ওপরে থাকলে আস্তে আস্তে চুইয়ে চুইয়ে তলা পর্যন্ত যায়, অর্থনীতির ডিস্ট্রিবিউশনটা হয়। বিশ্বনাথবাবু এটাই বলতে চেয়েছেন, করাপশনটা মাথা থেকে শুরু করে ট্রিকল ডাউন করে করে একেবারে গ্রাম পঞ্চায়েতের মেম্বার পর্যন্ত ঢুকে গেছে। আপনি দেখছেন না জন্ম সার্টিফিকেট দিতে গেলে কত পয়সা নিতে হচ্ছে? আমার গ্রামে বাড়ি, আমি বছরে। আমার বক্তব্য চিত্তরঞ্জন বাবু, তাহলে আপনাকে এবং বিশ্বনাথ দাকে এটা মানতে হবে যে সেই প্রবণতাটা একটা মানুষ, আপনি তো নিজেকে সৎ মনে করেন, আপনি তো একটা সিস্টেমে ঢুকে পড়েছিলেন, একটা সিস্টেমের মাথায় যে চেয়ারে বসে দুর্নীতি করেছেন বলে এখন একজন জেল খাটছেন।
বা জেলে গেছেন, আপনি যদি সেই সিস্টেমের মধ্যে থেকে চিত্তরঞ্জন মণ্ডল সৎ থাকতে পারেন, তাহলে নিশ্চয়ই যে লোকটি দুর্নীতিগ্রস্ত করেছে তার মধ্যে কিছু গোলমাল ছিল, নয়তো সবাই ওই চেয়ারে বসলে অসৎ হয়ে যেত। আমি এই জায়গাটা অ্যাড্রেস আমি আপনাকে যে কথাটা বলতে চাই, শুনুন, উনি যেটা বলতে চাইছেন ম্যাক্সিমাম, নট অল। আপনি যদি ধরে নেন যে সমাজের প্রত্যেকটি মানুষ মানে ভ্রষ্টাচারে বলি, এটা নয় ঠিক। কিন্তু আমি বলছি একটা রাজনৈতিক দল, তুমি তো তোমরা দুজন তৃণমূলের চরম বিরোধী, তোমাদেরও মানতে হবে যে একটা রাজনৈতিক দল যখন তার নির্বাচনে যেতে, সেটা কোনো একটা ফ্যাক্টরে হয় না রাজস্বী, তার ভেতরে একাধিক প্রকল্প থাকে, একাধিক, তার মধ্যে ভাতা, ডোল পলিটিক্স সব থাকতে পারে। কিন্তু দুর্নীতি নিয়ে আমরা এতগুলো সার্ভে করেছি, আমি সার্ভেতে করে বিশ্বাসও করি না, কিন্তু কোনো দিন আমি বলছি যে সার্ভের ক্ষেত্রে কোনো মানুষের কাছে বেকারত্ব সব থেকে বড় ইস্যু, কোনো মানুষের মধ্যে প্রকল্প, এবং এই যদি কন্যাশ্রী ধরনের প্রকল্প, আজকে তো একাধিক এই ধর্মের প্রকল্প, এই ধরনের প্রকল্প তোমাদের বিজেপি শাসিত রাজ্যেও আছে, লক্ষ্মীর ভান্ডার ধরনের আছে, তাহলে সেই প্রকল্পগুলোর কাউন্ট করতে হবে। সুমনদা 34 বছর বামফ্রন্টের শাসনকাল থেকেছে, এবং আনন্দবাজারের পাতা খুললে পরেই প্রথম পাতা থেকে ভেতরের পাতায় সন্ত্রাসের 6 লাভ আমরা ছোটবেলার থেকে দেখেছি। বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী হয়ে অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে বলেছেন 1977 থেকে 96 অবধি 28,000 অফিসিয়াল মার্ডার্স। একটা চিফ মিনিস্টার, সিটিং চিফ মিনিস্টার বলেছেন, যেটা নিয়ে দ্বিমত আছে, অফিসিয়াল অ্যাকাউন্টটা কেউ বলেন 56,000। যাই হোক, আমরা কি কখনো এই 34 বলতে পেরেছি যে গোটা সমাজটা তাহলে সন্ত্রাসবাদী বা এই খুনি সমাজে পরিণত হয়েছে? এটা নয়। তুমি ওই লক্ষ টাকা ট্যাক্সি ড্রাইভারের ফেরত দেওয়ার কথা বললে, কিন্তু সেখানে সবজি বিক্রি করা সুহাসিনী মিস্ত্রিও আছেন, যিনি সবজি বিক্রি করে একটা হাসপাতাল তৈরি করেছেন। 1 টাকার ডাক্তারবাবু সুশোভন বন্দ্যোপাধ্যায়ও ছিলেন, যারা 1 টাকা নিতেন চিকিৎসা করার জন্য। 1 টাকার মাস্টার মশাই ছিলেন। সমাজ কিন্তু এদের নিয়ে, ওই মাস্টার মশাই কিন্তু তার হাজার হাজার ছাত্র, ওই 1 টাকার ডাক্তার কিন্তু হাজার হাজার তার যারা চিকিৎসা করতে এসেছেন তাদের বিষয়ে যাব, যেটা নরেন্দ্র মোদী, মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি বিরাট বিতর্ক, তার থেকে অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমার আপনার জীবনের সঙ্গে যুক্ত। খুব দ্রুত দুজনের কাছে তৃণমূল চোর হতে পারে, কিন্তু বাঙালির সব মানুষকে দুর্নীতি প্রবণ এটা বলা যায় না। আর কয়েকটা নির্বাচনে আমি শেষ করি, প্লিজ আপনি আমার পর বলবেন দুর্নীতি প্রবণ করা হচ্ছে, এমন একটা ফাঁদ তৈরি করা হচ্ছে, আপনি বলছেন যে তৃণমূল কয়েকটা ভোটে জিতেছে বলে দুর্নীতি বৈধতা পেয়েছে। শ্রীলঙ্কা, নেপালে মানুষ প্রমাণ করেছে পাবলিকের মার কেওড়াতলা পার, ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। আর আমি আমার কথা বলছি, নেপালে বামপন্থীরা দেখছেন তো, অমিত শাহ নিজে আসামি ছিলেন। আর আমি শেষ কথা, এই যে এইখানে যেটা বললেন যে ভাতা, সরকার সাধারণ মানুষকে তার সরকারি কোষা থেকে সাহায্য করবে, মানুষকে অপমান করার অধিকার আমাদের কাউন্ট নেই। কিন্তু এখানে যেটা হচ্ছে দুর্নীতির ইএমআই দিচ্ছে সরকার, দুটোর মধ্যে পার্থক্য আছে। দেখো, আমরা 2008-10 যে সিএসসির চাকরি পেয়েছি না, সেখানে এমফিল দিয়ে চাকরি পেয়েছিল লোকজন, এবং সেই এমফিল দিয়ে চাকরি ইউজিসির রুল ছিল না, ওখানে স্যার জানেন, এই স্যারও জানেন। এখন মুশকিল হচ্ছে তারা এখন 1.5-2 লক্ষ টাকা করে মাইনে পাচ্ছে, সেইটা নিয়ে এদের কোনো বক্তব্য নেই। তাহলে তখন আমি যখন চাকরি পেয়েছিলাম, আমাকে আমার গ্রামের লোকেরা বলেছিল কত টাকা দিয়েছিস ভাই, সেটা 2010 সাল। তার মানে বোঝা যাচ্ছে ওই 8-10-এর যে সময়টা, সেখানেও আমাকে শুনতে হচ্ছে কত টাকা দিয়ে চাকরি পেয়েছিস। তাহলে কি সেই সময় কি সমাজ এইরকম একটা সিস্টেম হয়েছে যাতে এত মানুষ, তাদের মধ্যে এই ধারণা বদ্ধমূল হয়েছে যে টাকা দিলে চাকরি হয়। এইখানে কিন্তু আপনি সুপ্রিম কোর্টের জাজমেন্টে কোট করলেন তো, ওই সেই যে গ্রুপ সি গ্রুপ ডিতে সব থেকে বেশি পার্সেন্টেজ দুর্নীতি ছিল। আমি একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি, গ্রুপ সিতে 2037টা টোটাল রেকমেন্ডেশন হয়েছে, আর সিবিআই রিপোর্ট বলছে ওই গ্রুপ সিতে ওএমআর শিট ম্যানিপুলেশন হয়েছে 3481টি। অর্থাৎ যতজন চাকরি পেয়েছে তার থেকে বেশি সংখ্যক মানুষ ওএমআর ম্যানিপুলেশন করার জন্য টাকা দিয়েছে। মানে আমি জাস্ট একটা কথা বলি, দেখুন আপনি চিত্তরঞ্জন বাবুর কথা বললেন তো, লড়াইটা হচ্ছে ব্যক্তি সততার সঙ্গে প্রাতিষ্ঠানিক দুর্নীতি। আমি এখনো একটু ব্যক্তি সততার সঙ্গে প্রাতিষ্ঠানিক দুর্নীতির এই লড়াই চলে বলেই
এখনো পর্যন্ত চিত্তরঞ্জন বাবুদের মতো মানুষ রয়েছে বলেই এই প্রতিষ্ঠানগুলো এখনো রয়েছে, গণতন্ত্র এখনো রয়েছে। এবং আমি মনে করি যে গোটা বাঙালি সমাজ কখনোই দুর্নীতিগ্রস্ত হতে পারে না। না হলে এই যে ডকুমেন্টগুলো ফিরদৌস শামীম যে বললেন না, যে ফিরদৌস শামীম এই ডকুমেন্ট দেখাচ্ছে, ফিরদৌস শামীমকে এই ডকুমেন্ট কেউ না কেউ তো দিয়েছে। যে ব্যক্তি এই চিত্তরঞ্জন বাবুর মতো মানুষগুলো যারা ব্যক্তি সততায় বিশ্বাস করেন। বেশ।